কিওয়ার্ড টাইপস, কত প্রকারের কিওয়ার্ড ছিল এবং কোনগুলোর কিভাবে ফাইন্ড আউট করতে পারি। আর কিওয়ার্ডের লেন্থের দিক থেকে দেখছিলাম যে শর্ট টেল, লং টেল, মিড টেল, এই ব্যাপারগুলো দেখছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত যদি আমি বলি যেগুলো আপনারা জানেন, আমার মনে হয় বাকিটা আপনারা ভালো বুঝেন, কি জানেন আর কি জানেন না। আমার মতে আপনারা যেটা জানেন সেটা হচ্ছে এটা দেখলে অ্যাটলিস্ট চেনেন যে কোনটা লং টেল কিওয়ার্ড, এটা আপনারা চেনেন আশা করি। আর হচ্ছে কিওয়ার্ড গুলোকে কিভাবে নেওয়া উচিত বা টপিক রিলেভেন্ট কিওয়ার্ড কিভাবে পিক আপ করতে পারি। আচ্ছা, তাহলে আজকে তাইলে আমরা মূল ক্লাসে ঢুকতেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ করবো। এবার কিওয়ার্ড রিসার্চের মূল উদ্দেশ্য যেন কি, একটা জিনিস কমন মাথায় রাখেন, সেটা হচ্ছে গুগলে আমরা আমাদের মূল এসইওর মূল কাজ কি, গুগলে ওয়েবসাইট র‍্যাঙ্ক করানো। সহজ কনসেপ্ট। গুগলে যদি একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক হয়, কিসের উপরে র‍্যাঙ্ক হয়? বেস করে কিওয়ার্ডের উপরে বেস করে র‍্যাঙ্ক হয়। তার মানে আপনি যদি এমন একটা কন্টেন্ট লেখেন, আমি যেমন উদাহরণ দিয়েছিলাম গেমিং ল্যাপটপ নিয়ে, তো আমি যদি গেমিং ল্যাপটপ লিখেও সার্চ করতাম, তাহলে গেমিং ল্যাপটপ একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের জন্য গুগল আমাকে রেজাল্ট দিচ্ছে। আমি যদি একটা প্রোডাক্ট বা কন্টেন্ট বানাই যে কন্টেন্টটা গেমিং ল্যাপটপের উপরে, তাহলে আমার একটা উদ্দেশ্য আছে বা আমার একটা চাওয়া আছে। সেই চাওয়াটা কি, কেউ যদি গেমিং ল্যাপটপ লিখে গুগলে এসে সার্চ করে, তাইলে এই ওয়েবসাইটের জায়গায় যেন আমার ওয়েবসাইটটা আসে। উদ্দেশ্য তো এটাই। তার মানে কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইট র্যাঙ্কে নিতে হবে। তাহলে একটা ওয়েবসাইট র্যাঙ্কে যাচ্ছে কার উপরে বেস করে? সহজ কনসেপ্ট, সুন্দর, শেষ। তাইলে আমার একটা ওয়েবসাইটের র্যাঙ্ক মানেই হচ্ছে কিওয়ার্ড। এই কনসেপ্টটা ক্লিয়ার। তাইলে যদি কিওয়ার্ডের জন্য ওয়েবসাইট র্যাঙ্কে যায়, তাইলে কিওয়ার্ড রিসার্চটা ইম্পর্টেন্ট। কারণ কোন কিওয়ার্ডটা আমার জন্য প্রফিটেবল বা কোন কিওয়ার্ডটা আমার জন্য প্রফিটেবল না, এটা বাছাই করার জন্য রিসার্চ করা প্রয়োজন। আমি এমন একটা কিওয়ার্ড নিলাম, যেন প্রথম দিনে বলছিলাম আবুল শপিং বাংলাদেশ, কমন উদাহরণ। এইটা দিয়ে শুধু আপনিই সার্চ করেন আর কেউই সার্চ করে না, তাহলে ওই কিওয়ার্ড দিয়ে আপনি নিজের র্যাঙ্কে গিয়ে বসে থেকে কি লাভ? কারণ আপনি দিন শেষে কাস্টমার পাচ্ছেন না। তাহলে আমাকে এমন টাইপের কিওয়ার্ড নিতে হবে যেটা ইউজার খোঁজে, তাই তো? তাইলে ইউজার যেহেতু খোঁজে, আমি যখন কিওয়ার্ড রিসার্চ করতে নামবো, তাহলে কিছু জিনিস আমাকে দেখা লাগবে। প্রথম ক্লাসে বলছিলাম কি কি দেখা লাগবে। কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করতে যাব, তখন প্রথমে দেখব যেহেতু মানুষ খোঁজে, তাহলে কোনো না কোনো অ্যামাউন্ট আছে থাকার কথা, যে 10 জনে খোঁজে, 20 জনে খোঁজে, 100 জনে খোঁজে, রাইট? যেই উদাহরণটা আমরা সার্ফারেসিওতে দেখতেছিলাম না, যে একটা কিওয়ার্ড দিয়ে কতজন খোঁজে, এটা কি হিসাব? মান্থলি হিসাব, পার মান্থ এতজন লোক সার্চ করে। তাইলে কিওয়ার্ড যখন রিসার্চ করতে যাব, তাহলে আমাকে দেখতে হবে আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত। সহজ কথা, আমি কিওয়ার্ড নিব, তার সার্চ ভলিউম কত। প্রত্যেকটা জিনিসের একটা শক্তি আছে পৃথিবীতে, প্রত্যেকটা জিনিসের শক্তি আছে। আপনার আছে, আমার আছে। যদি আপনার আমার শক্তি থাকে, কিওয়ার্ডের একটা শক্তি আছে, একটা স্ট্রেংথ আছে, পাওয়ার আছে। আমি এমন টাইপের লোকের সাথে কখনো মারামারি করতে যাব না, যারে একটা ঘুষি দিলে আমি ফালাইতে পারবো না। ব্যাপারটা তো এরকম। উনি যদি আমার একটা ঘুষি দেয়, আমি তো শেষ। আমি উনারা দিলে আমরা কি হবে? কিছুই হবে না। তো ব্যাপারটা এরকম। তাই আমার কথা হচ্ছে, গেমিং ল্যাপটপ নিয়ে এটা একটা কিওয়ার্ড, সার্চ ভলিউম আছে, ভালো কথা। কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে অর্গানিকলি একটা ওয়েবসাইট র্যাঙ্কে তো আছে, রাইট? এই ওয়েবসাইটও র্যাঙ্কে আছে, এরাও র্যাঙ্কে আছে। এই ওয়েবসাইটগুলো কি আজকের ওয়েবসাইট? 5 বছর, 10 বছর, 3-4 বছর পুরনো ওয়েবসাইট। তো আমি যদি আজকে একটা নতুন একটা ওয়েবসাইট বানাই, তাহলে এদের কাছে তো আমার নতুন ওয়েবসাইটটা কিছুই না। ফ্যাক্ট বুঝতে পারছেন? তাইলে আমি যদি এই কিওয়ার্ডের জন্য আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি এবং কন্টেন্ট লিখতেছি, সেটাকে যদি র্যাঙ্কে নিতে চাই, তাহলে এইখানকার কাউকে না কাউকে আমার সরাইতে হবে। ফ্যাক্ট এটাই। এদের যে সরাবো, এরা তো আমার কম্পিটিটর না। কম্পিটিটর তো। এখন আপনার কম্পিটিটর যদি অনেক বেশি শক্তিশালী হয়, ওর দোকানের সামনে গিয়ে দোকান দিবেন, আপনার চিন্তা ভাবনা করে দেওয়া লাগবে। ব্যাপারটা ক্লিয়ার? আমি দেখতেছি আমার দোকানদার, আমার কম্পিটিটর, আমি সেম বিজনেস করতেছি, তাইলে আমি যদি এর জায়গা দখল করতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে আমি কি গেমিং ল্যাপটপের ব্যানার দিয়ে এখানে এর জায়গা দখল করব, নাকি গেমিং ল্যাপটপের সাথে আর কিছু অ্যাটাচ করে একটু মডিফাই করে এমন বানাবো যেটা লিখে মানুষ সার্চও করে, আবার এ আমার সামনে এসে দুর্বল হবে। প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো উইক পয়েন্ট থাকে।
রাইট? আমার সব থেকে কোর পাওয়ার হচ্ছে এসইও। সে যেই আসুক এসইও নিয়ে আমার সাথে বসতে গেলে ওর দুইবার ভাবা লাগবে। ধরে নিয়েন আমি পারি নাকি, সাপোজ আমি পারি নাকি আমি সফটওয়্যার বানাতে পারি না, এটা আমার উইক পয়েন্ট, রাইট? যে ব্যক্তি সফটওয়্যার নিয়ে কাজ করে ওর সাথে কথা বলতে গেলে আমি দুইবার ভাববো, রাইট? আর যে ব্যক্তি এসইও বুঝে হালকা পাতলা, ও যদি আমার কাছে আসতে চায় ও অ্যাটলিস্ট এটা চিন্তা করবে, আচ্ছা উনি তো এসইওর এটা জানে, আচ্ছা উনি জানে নাকি, বা কোন টাইপের কোয়েশ্চেন করলে উনি অ্যান্সার দিতে পারলেও একটুখানি সমস্যার মধ্যে পড়বে। বুঝতে পারছেন? তাহলে আমি দেখতেছি গেমিং ল্যাপটপ নিয়ে আমার কম্পিটিটর সুন্দর মতো র্যাঙ্কে আছে, আমি যদি গেমিং ল্যাপটপ নিয়ে র্যাঙ্কে আসতে চাই তাহলে আমার অনেক কষ্ট হইতে পারে, কারণ এই লোকটা এই কিওয়ার্ডের জন্য খুবই স্ট্রং পজিশনে আছে। তাহলে আমার এমন একটা পজিশন খুঁজে বের করতে হবে, ইরোর খুঁজে বের করতে হবে যে এই ব্যক্তি র্যাঙ্কে তো আছে কিন্তু এক্সাক্ট গেমিং ল্যাপটপ না, গেমিং ল্যাপটপের আশেপাশে কোনো ওয়ার্ড যুক্ত করে তারপরে আছে। লাইক সেটা হইতে পারতো এরকম গেমিং ল্যাপটপ 2022, তার সার্চ তো করে কেউ না কেউ সার্চ করে, বা গেমিং রিপাবলিক অফ গেমার্স ল্যাপটপ, এটা একটা কিওয়ার্ড, এটা লিখেও কেউ না কেউ সার্চ করে। আমি দেখতেছি আমার এই কম্পিটিটর গেমিং ল্যাপটপ ছাড়া এইটা এদের নিয়েও র্যাঙ্কে আসে, বাট এই দুইটা দিয়ে তার পজিশনটা উইক। বুঝা গেছে? এইসব চিন্তা ভাবনা করে হচ্ছে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি এইটা কিওয়ার্ড হিসাবে সিলেক্ট করবো, এটা র্যাঙ্ক আমার ওয়েবসাইট র্যাঙ্কে নিতে, নাকি এইটা নাকি ওইটা। এই যে ক্যাটাগরি তো সব সেম, এটাও গেমিং ল্যাপটপ, এটাও গেমিং ল্যাপটপ, ওইটাও গেমিং ল্যাপটপ, সেম টপিক, কিন্তু এই তিনটার মধ্যে আমি সিদ্ধান্ত নিচ্ছি কেন? কারণ এই তিনটার মধ্যে এমন একটা আমি চুজ করব র্যাঙ্কে যাওয়ার জন্য যেইটা নিয়ে র্যাঙ্কে যাইতে আমার ইজি হবে, আমি ফাঁক ফকর বেশি পাবো, ঝামেলা পাইতে হবে কম। বুঝা গেছে? এই ইজিনেসটা বের করার জন্য যেটা দেখা লাগবে সেটা হচ্ছে আমার যে কিওয়ার্ড আমরা রিসার্চ করে বের করব এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কত। ডিফিকাল্টি কত? সহজ কথা। তাইলে একটা কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে দুইটা জিনিস দেখবো, এক ওই কিওয়ার্ড দিয়ে কতজন মানুষ সার্চ করে প্রতি মাসে, আর ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি বা শক্তি কতটুকু, স্ট্রেংথ কতটুকু। ক্লিয়ার? ওকে, এবার আসেন একটু ডিটেলে যাই। এই যে আমরা কিওয়ার্ডের সার্চ ভলিউম নিছি, পৃথিবীতে প্রথম ক্লাসে একটা ক্লাস দেখেছিলাম ওয়ার্ল্ডে পপুলেশনের সংখ্যা কত, মনে আছে? হ্যাঁ মনে আছে। তাইলে পপুলেশন বাড়বে কমবে, ব্যাপারটা তো এরকম। তাহলে সার্চ ভলিউমের কোনো ফিক্সড রেজুলেশন নাই, আছে? কোনোটা 2000 হইতে পারে, 100 হইতে পারে, 2 লাখ হইতে পারে, 2 কোটি হইতে পারে, ফাইন। এটা কোনো লিমিটেশন, এটা ইনফিনিটি একটা নাম্বার। কিন্তু এই যে কিওয়ার্ডের যে ডিফিকাল্টি, শক্তি বা পাওয়ার, এটার একটা মেজারমেন্ট আছে, এবং কিওয়ার্ডের ডিফিকাল্টির মেজার শুরু হয় 0 থেকে 100, এর উপরে না। কিওয়ার্ডের শক্তি, যদি কোনো কিওয়ার্ডের শক্তির মান যত বেশি কম থাকবে ওই কিওয়ার্ড ডিফিকাল্টির দিক থেকে তত বেশি ইজি, সহজ। ওকে, ডিফিকাল্টি কিভাবে করা হয়? ইজি, পসিবল, হার্ড, ভেরি হার্ড। বুঝছেন? সো যত বেশি স্কোর কম হবে তত বেশি ইজি, যত বেশি স্কোর হবে সে তত বেশি হার্ড। আমরা হার্ড লেভেলের কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করব না। তাহলে ইনটেনশন, কিওয়ার্ড যখন সিলেকশন করবো এই দুইটা বিষয় মাথায় রাখবো। দুইটা মাথায় রাখলে আমরা যে ফর্মুলাটা মেনটেন করবো সেটা হচ্ছে যত কিওয়ার্ডই ওয়ার্ল্ডে নেই সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম যেটা থাকবে আমাদের, সার্চ ভলিউমের শর্ট ফর্ম যেন কি স্যার? এসভি দ্বারা শর্ট ফর্ম বোঝানো হয় সার্চ ভলিউম। সো এই যে কিওয়ার্ডের সার্চ ভলিউম নিচ্ছি, এই সার্চ ভলিউম হবে হাই বলতে তো বুঝছি যত বেশি বাড়ানো যায়, ফাইন। আর কিওয়ার্ডের যে আমাদের ডিফিকাল্টি, আর ডিফিকাল্টি শর্ট ফর্ম হচ্ছে কেডি। ওকে, কিওয়ার্ডের ডিফিকাল্টি রাখতে হবে লো, তাহলে সার্চ ভলিউম হবে বেশি, শক্তি হবে ওর কম। এমন টাইপের কিওয়ার্ড নিব, এবং কিওয়ার্ডের যে টাইপ বা লেন্থের দিকে যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশন দাঁড়াবে লং টেল। একটু কনসেপ্ট ক্লিয়ার? কিওয়ার্ড নিব শর্ট, লং টেল কিওয়ার্ড, ডিফিকাল্টি হবে লো, সার্চ ভলিউম হবে হাই। ওকে, তাহলে এইবার আসি যে আমি তো সার্চ ভলিউম সার্ফার এসইও দিয়ে দেখতেছিলাম, পাচ্ছিলাম, তাহলে এই কিওয়ার্ডের শক্তি কতটুকু এটা দেখার দরকার আছে। তাহলে আমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে বাছাই করার ক্ষেত্রে। আরেকটা ব্যাপার ছিল যে কিওয়ার্ডের আইডিয়া নেওয়া। আমার মাথায় তো এত কিওয়ার্ড নাই, ক্লায়েন্ট আমাকে রুট একটা কনসেপ্ট ধরায় দিতে পারে, ভাই আমি না চেয়ার নিয়ে কাজ করব, আমি ঘড়ি নিয়ে কাজ করবো, আমি কলম নিয়ে কাজ করবো, দ্যাটস ইট।
সো ঘড়ি কলম চেয়ার এগুলা রিলেভেন্ট মানুষ আর কি লিখে সার্চ করে এত কিছু তো আমি জানি না। আমি জানি না বিদে তো গেমিং ল্যাপটপ লিখে সার্চ করছিলাম। আমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে হেল্প করছে হচ্ছে সার্ফার এসিও, অ্যান্সার দ্য পাবলিক ছিল, এবং আমি এখান থেকে ইজিলি ব্রডমেস কিওয়ার্ডগুলো পাই যাচ্ছিলাম। ঠিক এইরকম ভাবে আমরা কিছু টুলস ইউজ করব, ফ্রি অ্যান্ড পেইড মিলে দেখবো আজকে। সো এই ফ্রি অ্যান্ড পেইড মিলে এই ব্রডমেস কিওয়ার্ডের আইডিও আমাকে দিয়ে দিবে। আবার একটা জিনিস দেখছিলাম না, কিওয়ার্ডের ইন্টেনশন, ইনফরমেশনাল, কমার্শিয়াল, ট্রানজাকশনাল, নেভিগেশনাল দেখছিলাম। আচ্ছা না দেখলে আমি বলে দিব। এক হচ্ছে ব্রডমেস কিওয়ার্ডও বলে দিচ্ছে, একসাথে সার্চ ভলিউম কত তাও বলে দিচ্ছে, কিওয়ার্ডের শক্তি বা ডিফিকাল্টি কতটুকু এইটাও বলে দিচ্ছে। তাইলে আমার জন্য ইজি, এক জায়গাতে সব একসাথে পেয়ে গেলাম, রিসার্চ করা আমার জন্য সহজ। সো এইটা করার জন্য আমরা একটা টুলস ইউজ করব যার নাম হচ্ছে acmscoop.com। এটা acmscoop.com, এটা ফ্রি অ্যান্ড পেইড দুইটাই। 2023 সাল চলে, সুতরাং পৃথিবীতে ফ্রি কিছু নাই। 2015-16 সালেই ফ্রি পাইতে খুবই কষ্ট হয়েছে আমার, এখন তো 23 সাল। ফ্রিতে এগুলো পেইড, বাট ফ্রিতে কিছু লিমিটেশন দিয়ে রাখতেছে। আমি একটা কথা বলে রাখবো, টেম্প মেল চিনি সবাই, টেম্প মেল, টেম্পোরারি মেল, না চিনলে আমি দেখাই দিচ্ছি। একটা তো আমরা জিমেল অ্যাকাউন্ট ওপেন করি, রাইট? সো যেই সমস্ত ওয়েবসাইটে টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট করা যাবে ওগুলোতে টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন, নিজের পার্সোনাল জিমেল ইউজ করার দরকার নাই। আর যেই সমস্ত ওয়েবসাইট বা টুলসে টেম্প মেল কাজ করে না ওইগুলোতে নিজেরটা ইউজ করবেন, তবে পার্সোনালটা না। যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, অনেক ভুল হবে। আর এইসব ওয়েবসাইটে আমি বিশ্বাস করি না, এর আপনার ডেটা যে লিক করবে না এটা আমি বিশ্বাস করি না। সো কাজের পারপাসে আলাদা 2-4টা ইমেল করে ফেলবেন, জাস্ট ওয়ার্কিং পারপাস, যেটাতে ক্লায়েন্ট সার্ভিস বলেন, আপনার প্র্যাকটিস বলেন, সব চলবে, বাট নিজের পার্সোনাল কিছু ইউজ করবেন না। এইটা দিয়ে আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নিয়েন, আশা করি অ্যাকাউন্ট ওপেনটা বুঝি। আর যারা টেম্প মেল দিয়ে করতে চান যদি, তাহলে গুগল যাবেন অ্যান্ড লিখে সার্চ করবেন টেম্প মেল, লাইক টেম্প মেল এখানেই আছে প্রথম ওয়েবসাইটে tempmail.org। এখানে অটোমেটিক্যালি আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, আর নিচে ইমেলের যে ইনবক্সে যে মেসেজ আসার কথা সেটা ইনবক্স এখানে আছে। সো এই একটা ইমেল আমাকে দিছে। সো আমি যদি সেইটা ক্লিক করলে কপি হয়, আমি জানি না এটাতে অ্যাকচুয়ালি সাইন আপ করতে পারবো কিনা টেম্প মেলে। তারপর যাই, আমার এখানে কোথাও সাইন আপ নাই, যেহেতু সাইন আপ নাই সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এখানে সাইন আপ অপশন আছে। তো প্রত্যেকটা অ্যাকাউন্টে আগে সাইন আপ দেন সাইন ইন, ব্যাপারটা তো এটাই। আমরা অনেক আইলসা, নিচে দেখি কি গুগল অথেন্টিকেশন আছে, এক ক্লিক করলে গুগল থেকে ডিরেক্ট লগ ইন করে চলে যায়। এই ভেজালে যায়েন না, ঠিক আছে? কারণ আপনি যখনই গুগল দিয়ে লগ ইন করতেছেন তার মানে হচ্ছে আপনি গুগলের যে জিমেল অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওইটাকে সে পাসওয়ার্ড হিসাবে ইউজ করতেছেন, ঠিক আছে? সো আপনার একদম ডিরেক্ট ডেটা আপনি তাকে দিয়ে দিচ্ছেন, ফাইন। সো আমরা একটা নেম দেই, আর হচ্ছে ইমেল, পাসওয়ার্ড। আর এইসব কাজ করার সময় পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে আমাদের, বিশেষ করে আমার পাসওয়ার্ড তো মনেই থাকে না। আপনারা যেটা করতে পারেন, হয় এক জায়গায় নোট করে রাখেন, অথবা এক ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেন সব জায়গাতে, কমন একটা পাসওয়ার্ড। চেক করি এখান থেকে বলছে তো ওরা প্রথমে বলছে আপনি আপনার ইমেলকে অ্যাক্টিভেট করে নেন। সো যেহেতু ইমেল অ্যাক্টিভেট করতে বলছে, আমার মেইলে তারা একটা মেল পাঠাবে, অ্যান্ড এই মেইল আসলে পরে হচ্ছে আমরা এটাকে ক্লিক করে অ্যাক্টিভেট করে নেব। একটু ওয়েট করি মেইলটার জন্য, আসছে তো একটা মেল। সো যেহেতু টেম্প মেল দিয়ে হচ্ছে, আমরা ওপেন করি মেলটাকে, অ্যান্ড ভেরিফাই নামে একটা অপশন এখানে দেওয়া আছে। সো ভেরিফাইতে ক্লিক করি, হয়ে গেছে না অটোমেটিক লগ ইন। যদি টেম্প মেল দেওয়া হয় তাহলে রিয়েল ইমেল ব্যবহার করার দরকার নাই। তার কারণটা একটু বলে দিই, এটা বলছি ফ্রি অ্যান্ড পেইড দুইটাই। এর প্রিমিয়াম যদি আপনি কিনতে যান তাহলে পার মান্থ তাকে এই পরিমাণ টাকা দিতে হচ্ছে, বেসিক একদম। আর ফ্রিতে আমরা প্রতিদিন কয়টা সার্চ করতে পারবো? 2টা কিওয়ার্ড। তাহলে 2টা যদি একটা অ্যাকাউন্টে হয় তাহলে 10টা ইমেল দিয়ে খুঁজছেন হিসাব। ও যদি ফ্রিতেই ব্যবহার করবো, ওর লিমিটেই করবো, আমি অ্যাকাউন্ট একটার জায়গায় 10টা ওপেন করব। বুঝতে পারছি? ওকে, আপাতত শেখেন, প্রফেশনালি যখন যাব তখন ডিফারেন্ট থিঙ্ক। আপাতত শিখতে তো হবে। সো আমি চাচ্ছি না আপাতত কোনো ইনভেস্টমেন্টে আপনারা যান,
ব্যাপারটাকে কনসেপ্টটাকে ক্লিয়ার হোক। আচ্ছা, এসিএম স্কোপে আসলাম। এইবার আসি ক্লায়েন্ট, আপনাকে যদি ক্লায়েন্টের হয়েই সেম কাজটা করতে হয়, যেটা আপনাদের মডিউলের মধ্যে আছে যে ভাই ই কমার্স ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ বা ব্লগ কোম্পানি পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ, রাইট? ক্লায়েন্ট দিন শেষে আপনাকে কাজ দিবে বা ক্লায়েন্টের হয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি ধরেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মূল টার্গেট হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে, তারা সাস্টেনেবল এনভায়রনমেন্ট সলিউশন বের করার ট্রাই করে। এটা একটা কোম্পানি পেজ, কোম্পানি ওয়েবসাইট না, এটা কোম্পানি, রাইট? আবার আমি যদি এই ওয়েবসাইটটার কথা চিন্তা করি, তাহলে এইটা একটা অন কাইন্ড অফ ই কমার্স ওয়েবসাইটের মধ্যে পড়ে না? আচ্ছা, প্রোডাক্ট না এটাতে, না এটা একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে পড়ে না? আচ্ছা, এইটার টপিক বা কাজ করার কি বলে এটাকে ক্যাটাগরি আর এইটার টপিক এক তো না, আলাদা আলাদা। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, ক্লায়েন্ট বা ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি চাবেন? কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসছে, এসে বলছে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেন, ফাইন। আপনার প্রশ্ন প্রথম ক্লায়েন্টের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নিশ কি। তার মানে নিশ কি যেন ছিল? টপিক। টপিকটা কি? ক্লায়েন্ট যদি নিশ না দেয়, না দিয়ে ডিরেক্টলি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারে না, আমার এই ওয়েবসাইটের জন্য করতে চাই, পারে তো? আপনি ওয়েবসাইট দেখলে তো বুঝার কথা যে কী নিয়ে কাজ করতেছে, কী নিয়ে কথা বলতেছে। 2-4টা কন্টেন্ট পড়লে বুঝবেন না? একটু বুঝার ক্যাপাবিলিটি অ্যাটলিস্ট আমাদের থাকা উচিত, রাইট? আর ই কমার্স ওয়েবসাইট দিয়ে তো আমি বুঝতেছি ই কমার্স ওয়েবসাইটের মধ্যে স্পেসিফিক ও কী বিক্রি করতেছে, রাইট? ইভেন আমি ক্যাটাগরিও পাচ্ছি, যদি কোনো স্পেসিফিক ক্যাটাগরিও দিয়ে বলে যে আমি না এই ক্যাটাগরির জন্য এই ওয়েবসাইটের সিঙ্গেল শুধু এই ক্যাটাগরিটার জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে চাই, তাহলে ক্যাটাগরির ইউআরএলটা আলাদা হয়েছে না? ক্লিয়ার টপিক। এখন ক্লায়েন্ট যদি বলে আমার না এইটার এই টপিকের জন্য কিওয়ার্ড রিসার্চ দরকার আছে, আমার টপিক কি তাইলে? স্লিপার্স, এটা তো জুতাই, ওকে, তাহলে স্লিপার জুতার টাইপের জিনিসপত্র বের করে ট্রাই করবো। উনি যদি কোনো একটা কোম্পানি দিত, তাহলে কোম্পানির মোটিভ বুঝতেছি কি করতেছে উনি, তাহলে ওই মোটিভে আমি কিওয়ার্ড ধরার ট্রাই করতাম, বুঝতে পারছি? তাহলে এই ইন্টেনশন নিয়ে যদি আমরা আগাই, তো প্রথমে আমরা আরেকটা কোম্পানির কাছে আসি, লাইক এগুলোও তো ওয়েবসাইট, এরাও কোম্পানি ওয়েবসাইট, এরাও কোনো সার্ভিস দিচ্ছে। তো একটা কোম্পানি, এই কোম্পানির কাজ হচ্ছে কিচেন রিমডেল করা মানুষের বাসায় হোম ডেলিভারি দিয়ে। আচ্ছা, তো এই ব্যক্তি যদি বলে যে আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেন, তাহলে ওনার জন্য টপিক কি? টপিক উনি কি করে বলে আসে উনি কিচেন রিমডেলিং করে, তার মানে রান্নাঘরে ডিজাইন করতেছে, ডেকোরেট করতেছে, সহজ কথা। আমি যদি এখন, এবং উনি দেখেন একটা এরিয়ার নামও মেনশন করে আসে না? বলেন তো, যদি কিওয়ার্ডের মধ্যে এরিয়ার নাম মেনশন করে থাকে, ওটা কি কিওয়ার্ড? জিও টার্গেটিং কিওয়ার্ড। অপর নাম কি? যখন আমি জিও বুঝি না, লোকাল কিওয়ার্ড। কন্যাকে স্যার, ওকে। তাইলে আমার কাছে কিচেন রিমডেল কিওয়ার্ড একটা ভ্যারিয়েশনও পাইতেছি আমি মোটামুটি। আমি যদি এখন এইটারেই এসিএম স্কোপে আনি এবং এনএক্স সার্চ দিতে পারি তো? আচ্ছা, যদি পারি, এটা কি নর্মালি এটা আনি নাই না? তাহলে লোকেশন কই? তাহলে ক্লায়েন্ট যেই এরিয়াতে র্যাঙ্ক করাতে চাচ্ছে ওই লোকেশন এখানে ধরবো। আমি জানি ক্লায়েন্টের লোকেশন যদি না বলে, তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের নিচের দিকে আসলে তার এরিয়া তো পাবো, ওনার আমি কই গেলে খুঁজে পাবো। তাহলে এইটা তো সিএ যেহেতু, তার মানে ক্যালিফোর্নিয়াস, দ্যাট মিনস ইউএসএ। ক্লিয়ার? ইউএসএ, ফাইন। তাইলে ধরলাম ইউএসএ। এইবার আসেন ল্যাঙ্গুয়েজ। অল ল্যাঙ্গুয়েজ না ধরে আমি আপনি ডিরেক্ট ইংরেজিতেই ধরেন, কারণ তার ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজও ইংরেজিতেই। এবার সার্চ করেন, এটা 4টা কিওয়ার্ড দিচ্ছেন আমাকে আরও সে। আমি তো সার্চ করছিলাম এইটা শুধু নিয়ে, কিন্তু এইটার পাশাপাশি সে রিমডেলিং, সিএ, তারপর হচ্ছে রেনোভেশন, তারপরে এরিয়ার নাম আগে দিয়ে কিচেন রিমডেল ভ্যারিয়েশন দিছে। তো ইভেন এগুলা লিখে সার্চ করে না?
10টা 20টা যেটা যেরকম সার্চ করে কান্ট্রি ওয়াইজ, বাট সার্চ তো করে মানুষ। আচ্ছা, সার্চ যেহেতু করে, এই পাশে দেখেন ডিসেম্বরের 23 ফেব্রুয়ারি ডিসেম্বর একসাথে কেন টানলো সবগুলা, মার্চের না আমাদের এটা আসবে হচ্ছে 22 হবে এটা, হ্যাঁ ডিসেম্বরের 22 সাল থেকে এখন ফেব্রুয়ারি মার্চ চলতেছে, তো ফেব্রুয়ারি লাস্ট। এটা হচ্ছে ট্রেন্ড বলতে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা দিয়ে ইউএসএতে কি পরিমাণ মানুষ সার্চ করে বা মানুষের সার্চের ট্রেন্ডিং বা গ্রাফটা কেমন অ্যাকচুয়ালি এটা এখানে দেখাচ্ছে। আর এই যে এইখানে দেখেন কিওয়ার্ডের ডিফিকাল্টি, তার মানে এই কিওয়ার্ডটা কতটুকু স্ট্রং। এখন এই যে আমি একটা ওয়েবসাইটের মধ্যে আসি, এইটাই মাত্র পৃথিবীর একমাত্র ওয়েবসাইট না যেই ওয়েবসাইট দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এর থেকে একটু গুড অ্যান্ড বেটার ওয়েবসাইট আছে যেখান থেকে আরো ডিটেল রেজাল্ট দিবে, বুঝা গেছে। আর গুগলে একটা কিওয়ার্ড লিখে কতজন মানুষ সার্চ করে এটা একমাত্র জানে গুগল, এবং গুগল তার ডেটা কখনো ডিসক্লোজ করে না। এই যে থার্ড পার্টি টুলস বা ওয়েবসাইটগুলা, এদের কাজ হচ্ছে এরাও একটা বেসিক অ্যালগোরিদমের মধ্যে চলে, এরা সামহাও গুগল থেকে একটা অ্যাপ্রক্স বা অ্যাভারেজ একটা ডেটা নিয়ে আসে, এনে আমাদেরকে দেখাচ্ছে যে সার্চ ভলিউম এত বা ডিফিকাল্টি এত, সে জাস্ট একটা আইডিয়া দিচ্ছে আমাকে। এই টুলটা যদি সার্চ ভলিউম বলছে 50, সে আমি অন্য একটা টুলে গেলে হয়তো সেখানে বলবে 56 বা 60। এই টুলটা হয়তো আমাকে একটু বড় ডিফিকাল্টি বলবে 20 ধরে নিলাম, অন্য একটা টুলে গিয়ে বলতে পারে 27। এক কম এক বেশি, একটা টুলে এক একটা এক বেশি হইতে পারে এক কম হইতে পারে, আপনি আপনার এক্সপার্টাইজ দিয়ে একটা ধরে নিয়ে এভারেজ ওকে ফাইন এর মধ্যে থাকি, বুঝা গেছে। আমি জাস্ট একটা অ্যাপ্রক্স ধরে নিতে হবে, এ যা বলছে ও আরেকটা বলছে, দুইটার মধ্যে দ্বন্দ্ব লাগালে কাজ হবে না, কারণ অ্যাকচুয়াল ডেটা একমাত্র গুগলের কাছেই আছে, বুঝা গেছে। আমরা একটা আইডিয়া নিতে পারতেছি মাত্র এখান থেকে। আচ্ছা, ব্যাপার হচ্ছে এখন আসে না কিছু, সেটা হচ্ছে যে এখানে কিওয়ার্ডের ডিফিকাল্টি, এটা জুম করে দিব একটু, এখন ঠিক আছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই এরিয়াতে একটু দেখেন, এইখানে এই এসিএম স্কুপ যেটা বলতেছে সেটা হচ্ছে তার মতে, তার অ্যালগোরিদম মতে যদি কিওয়ার্ডের ডিফিকাল্টির মান 0 থেকে 10 হয় তাহলে এটা কোনো কম্পিটিশনের মধ্যেই পড়ে না, ওই কিওয়ার্ডটা কোনো কম্পিটিশনই নাই বলতে পারেন, মানে ওই কিওয়ার্ডটা আপনি খুব চোখ বন্ধ করে কাজ করতে পারেন যদি মান 0 থেকে 10 হয়। এর মতে যদি কিওয়ার্ড ডিফিকাল্টির মাত্রা যদি 11 থেকে 20 হয় কম্পিটিশন আছে, বাট সেটা খুবই লো। আর 21 থেকে 30-এর মধ্যে যদি থাকে তাইলে আছে, বাট তাও লো কম্পিটিশন। আর এইটুকু বলতেছে 31 থেকে 40-এর মধ্যে যে সমস্ত কিওয়ার্ডের ডিফিকাল্টি থাকবে এদের মডারেট কম্পিটিশন, তার মানে পসিবল, মোটামুটি একটু ধাক্কা খাওয়া লাগবে, আপনার মিডিয়াম টাইপের মধ্যে আছে। যদি আপনি 41 থেকে 50-এ যান তাহলে হাই কম্পিটিশন, 51-এর পরে চলে গেলে এটা ভেরি হাই, 65-এর উপরে যত ডিফিকাল্ট আছে বলছে নেভার থিঙ্ক, তাই তো। তাহলে একটা জিনিস কমন আছে দেখেন, সেটা হচ্ছে আমি যখন 0 থেকে 30 পর্যন্ত ধরি তাহলে লো কম্পিটিশনের মধ্যেই আছি না, তাহলে আমি ইজির মধ্যে আছি। তাহলে আপনি একটা জিনিস ধরে নেন, এই টুলের মোতাবেক আমি যদি পুরোটা একদম একটা একটা করে যদি একসাথে করে ফেলি তাহলে 0 থেকে 30 হচ্ছে আমার ইজি কিওয়ার্ড ধরতে পারি, লো মিন্স তো ইজি কিওয়ার্ডই। এরপরের স্টেপে গেলে হচ্ছে মডারেট তো কই পর্যন্ত 31 থেকে 40 আর 50। আচ্ছা, তাইলে 31 থেকে 50 হচ্ছে এটা মিডিয়াম টাইপের, আর 50-এর উপরে যারা যাচ্ছে, 51-এর উপরে যাই যাচ্ছে 100 পর্যন্ত, এটা হচ্ছে। তাহলে আমি 3টা ভাগে ভাগ করলাম ওর 4-5টারে, ব্যাপারটা হচ্ছে এটা কেন করলাম একটু পরে বুঝবেন যেটা কেন করলাম। আচ্ছা, এখন দেখি ও কোনো ডেটা আমাকে দেয় কিনা। কি রে, যে এটা tampmail.com, আগের যেটা ইউজ করছিলাম ট্যাম্পমেল, এটার ইমেল একটাই ছিল, ফিক্সড, চেঞ্জ হচ্ছিল না। কিন্তু যেহেতু আমার এরকম প্রবলেম আমি পড়বো, সেম প্রবলেম পড়ে যাব, তাহলে এইটা ইউজ করেন, কারণ এটাতে আপনি ইমেলটাকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। কারণ একটা ইমেল দিয়ে তো একবারে অ্যাকাউন্ট করতে পারবো, আমি বারবার যখন এটাকে চেঞ্জ করবো ইমেলটা তো চেঞ্জ করা লাগবে, এই ইমেলটাকে চেঞ্জ করে নিয়েন। আচ্ছা, এইবার কিওয়ার্ড এখানে আরো বেশি দিছে না, দিছে কিওয়ার্ড
এই পাশে আমি শুধুমাত্র এবার কোনো এরিয়ার নাম দিই নাই, এই জন্য এত বেশি আসছে। আর তখন এরিয়ার নাম ধরে দিছিলাম, তখন আসছিল। ইভেন শুধু কিচেন রিমডেলিং এই কিওয়ার্ডটা লিখেই সার্চ করে হচ্ছে 1,10,000-এর মতো। আর এই কিওয়ার্ডটা নিয়ে যেই সমস্ত ওয়েবসাইট গুগলের র্যাঙ্কে আছে তারা হচ্ছে এখানে আছে, এই প্রথম 10 জন 7 জন এক পেজে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি যদি কিচেন রিমডেলিং লিখে নর্মালি আমি আমার ব্রাউজারেই সার্চ করি, এগুলো তো ওয়েবসাইট, স্পন্সর্ডকে যদি বাদ দেয় তার মানে এগুলো অ্যাড, গুগল অ্যাড চালাচ্ছে, এগুলো অর্গানিকলি এসইও করে র্যাঙ্কে আসা না। ওকে ফাইন, এদেরকে বাদ দিলে এখান থেকে ধরতেছি HGTV থেকে। তাইলে কিচেন রিমডেলিং নিয়ে আমার বাংলাদেশ লোকেশন থেকে যখন আমি সার্চ করতেছি, তাইলে hgtv.com বা countryliving.com 1-2 এরা র্যাঙ্ক করতেছে। যদি ACM স্কুপটা একটু দেখি, HGTV তো র্যাঙ্ক করতেছে, মিলছে আমার র্যাঙ্কের রেজাল্টের সাথে। সেকেন্ড পজিশনে কে র্যাঙ্ক করতেছে? lows.com আছে, lows.com সেকেন্ড পজিশনে। কান্ট্রি লিভিং কত নম্বর পজিশন? থার্ডে, আমি দেখতেছি সেকেন্ডে। এই প্রবলেমটা কই থেকে আসলো? এই প্রবলেমটা হচ্ছে আমার আইপি। আমি বাংলাদেশ থেকে সার্চ করছি, কোনো VPN ইউজ করি নাই, নর্মালি সার্চ করছি, তার মানে আমার দেশের আইপি ট্র্যাক করতেছে এবং ওই হিসাব করে র্যাঙ্কে দিচ্ছে। একটা কথা মাথায় রাখেন, কান্ট্রি ওয়াইজ কিওয়ার্ডের উপরে বেস করে সার্চ ভলিউম যেমন চেঞ্জ হয়, ওয়েবসাইট র্যাঙ্কিংও চেঞ্জ হয়। এখন আমার ক্লায়েন্ট যদি এই কিওয়ার্ডটা নিয়ে ইউএসএতে র্যাঙ্ক করতে চায়, তাহলে আমাকে এমন সকল ওয়েবসাইট খুঁজতে হবে যারা ইউএসএতে র্যাঙ্ক করতেছে। আর এইটার জন্য ট্রাস্টেড হচ্ছে যে এরা অ্যাকচুয়াল ইউআরএল বা ওয়েবসাইট যারা এই কিচেন রিমডেলিং কিওয়ার্ডের জন্য ইউএসএতে র্যাঙ্ক করতেছে। আর এই জায়গার মধ্যে আমি কিছু বলার নাই, আমি ডিফিকাল্টি দেখাইতে পারতেছি না কারণ লোড হচ্ছে এখনও, তো এখানে ডিফিকাল্টি দেখতে পারতাম যে কত ডিফিকাল্টি এটা। তো দিন শেষে প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যেই যখন ক্লিক করবেন, প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আলাদা আলাদা কারা র্যাঙ্ক করতেছে, এই প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট, ইভেন প্রত্যেকটা কিওয়ার্ডের ডিফিকাল্টি, সার্চ ভলিউম একসাথে, ইভেন এদের যে সার্চের ট্রেন্ড, এই সবগুলোই পাবেন। এখানে দেখেন আবার কান্ট্রি উপরে চলে আসছে না, HGTV কিচেন রিমডেলিংয়ের জন্য ছিল 1 নম্বর পজিশনে, কিন্তু কিচেন রেনোভেশনের জন্য কান্ট্রি চলে আসছে 1 নম্বরে। তাহলে এটা ডেফিনেটলি ম্যাটার করতেছে, কিওয়ার্ডের উপরে বেস করলে র্যাঙ্কিংয়ের ইফেক্ট আসতেছে। আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এইখান থেকে কিওয়ার্ডগুলোকে দেখে দেখে বুঝতে হবে যে সার্চ ভলিউম কত এবং ডিফিকাল্টি কত। আপাতত এই সেম কাজটা আমরা একটা পেইড টুল দিয়ে করে ফেলবো, ফ্রিতেই করবো, ওইটাও পেইডেই, কিন্তু ওইটাও সেম এটার মতোই কাজ করা লাগবে। আর ওইটা দিয়ে যখনই কাজ করবেন, বেসিকলি আমরা এখন যে ব্রাউজারে আছি, এটা হচ্ছে একদম ব্রাউজারের জেনারেল মোড, নর্মাল মোড। আমরা যদি ক্রোম ইউজ করি তাহলে ইনকগনিটো মোড ইউজ করব, যেটাকে আমরা প্রাইভেট মোড বলি। এই প্রাইভেট মোড কেন ব্যবহার করব? প্রাইভেট মোডে যখন কোনো কিছু ব্রাউজ করবেন, এই ব্রাউজার যেই ওয়েবসাইট ব্রাউজ করতেছেন তার কোনো ডেটা হিস্টোরি কিছুই ধরবে না। বুঝতে পারছি? আমি যখন, যেহেতু আমার কাছে ফ্রিতে করতেছি, লিমিট শেষ হবে, আমি আবার নতুন অ্যাকাউন্ট ওপেন করবো, অ্যাকাউন্ট। সো ও যদি আমার ডেটা ম্যাক অ্যাড্রেস বা আইপি ট্র্যাক করে রাখে, আমি নতুন অ্যাড্রেস নতুন অ্যাকাউন্ট ওপেন করলে আমার ঠিকমতো কাজ করতে দিবে না। বুঝা গেছে? আর সবচেয়ে ভালো হয় এটা ফায়ারফক্সে করেন সেম কাজটা। ওয়েবসাইটটার নাম হচ্ছে acmrush.com। এটা ACM স্কুপে যা দেখছি তার 2-3 গুণ বেটার রেজাল্ট দেয় হচ্ছে এটা। আর আপনার কাছে যদি শুধুমাত্র এই টুলটা থাকে, পৃথিবীর আর কোনো টুলসের কাছে যাওয়ার দরকার নাই কিওয়ার্ড রিসার্চ করার জন্য। ইভেন এসইওর যত ধরনের কাজ আছে, এই একটা টুল আপনার কাছে থাকা মানে আর কোনো টুলসের হেল্প আপনার দরকার নাই। এবং ক্লায়েন্টের হয়ে যখন প্রফেশনাল কাজ করবেন, তখন এইটা দিয়েই রিপোর্ট দিবেন। ক্লায়েন্ট একমাত্র পুরো ওয়ার্ল্ডে এখন 2টা টুলসের রিপোর্ট গ্রহণ করে, একটা হচ্ছে ACMrush আর একটা হচ্ছে Ahref। আপনি খুব কষ্ট করে ম্যানুয়ালি ধরে ধরে কিওয়ার্ড পিক আপ করতেই পারেন ফ্রি টুল ব্যবহার করে, সমস্যা নাই। কিন্তু আপনি আমার কাজটা করার পর যখন আমাকে কাজটা দিবেন, আমি আপনার কাজটা চোখ বন্ধ করে রিইউজ করব না। আমি কোনো এক্সপার্টকে দিয়ে দিব যে আচ্ছা একজন কিওয়ার্ড রিসার্চার যে কিওয়ার্ডটা রিসার্চ করে দিল, আচ্ছা একটু দেখেন তো কিওয়ার্ডগুলো ঠিকঠাক আছে কিনা। সো ওই ব্যক্তি বা ক্লায়েন্টের তো সময় নাই ACM স্কুপ বা অন্যান্য জায়গায় 10 বা 3 বার অ্যাকাউন্ট ওপেন করে ফ্রিতে আপনারটা সার্চ করে দেখবে। সে ডিরেক্ট কিওয়ার্ডটা এনে হয় Ahref'ে ফেলাই দিবে, আইদার ACMrush দিবে। যখনই কিওয়ার্ড, যেহেতু আমি বলছি যে ওয়েবসাইট বেস ডিপেন্ড করে সার্চ ভলিউম চেঞ্জ হইতেই পারে, ডিফিকাল্টি চেঞ্জ হইতেই পারে। যদি হয়ে থাকে তাহলে ACMrush দিবে এক রিপোর্ট, আপনি বানাইছেন আরেক রিপোর্ট।
কাজ আসবে ফেরত, টাকা যাবে ব্যাক। সহজ কনসেপ্ট। আর একমাত্র ট্রাস্টেড ওয়েবসাইট যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই অ্যাকসেপ্ট করে রিপোর্ট, সেটা এইচরেফ এর রিপোর্ট আর হচ্ছে এসিএম রাশের রিপোর্ট। ঠিক আছে, এইচরেফ এর ফ্রিতে কাজ করার কোনো ওয়ে নাই, এর ট্রায়াল ভার্সন নিতে গেলে $99 দেওয়া লাগে। যাই হোক, এদের প্রাইজিং হচ্ছে এইটা। ওকে, এদের $99 থেকে শুরু এদের প্রাইজিং। আর এসিএম রাশের প্রাইজিংটা হচ্ছে যদি প্রিমিয়াম আমরা নিতে যাই তাহলে এর থেকে শুরু, পার মান্থ এটা ওদের সার্ভিস চার্জ। এখন এসিএম রাশ ফ্রিতে আমাকে কাজ করতে দিবে, যেহেতু করতে দিবে সো এসিএম রাশ থ্রুতেই আমরা এই কাজটা করব। আপাতত এইচরেফকে অফ রাখি, যাই সাইন আপে সেম ওই মেথড ইউজ করব স্যার। আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওই যে কন্টিনিউ উইথ গুগল দরকার নাই। আর এসিএম স্কুপে দেখাইছিল না ফ্রিতে 2টা করে, এখানে পার ডে 5টা করে পাবেন। তো এটা একটা বেনিফিট এখানে আছে অতিরিক্ত নেওয়ার জন্য। আর আমার কাছে যে টেম্প মেল যেহেতু একটা ছিলই, এটা ছিল টেম্প মেল, এটাকেই নিতেছি টেম্প মেল। আর অ্যাকাউন্ট ওপেন করার জন্য ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড ব্লক করে দিস। তাইলে এটা নিব। হয়েছে না? এখানে একটা কোড পাঠাইছে। টেম্পমেল একটা ব্লক করলে আরেকটা যাবেন। টেম্পমেলের কি দুনিয়াতে অভাব আছে নাকি? ব্যাক টু লিস্ট। এসে আমরা একটা কোড দেওয়ার কথা, এই হচ্ছে কোড 9014। কই জানো যাবো, কনফার্ম ইমেল। এই হচ্ছে এসে আমরা অ্যাকাউন্ট ওপেন করার হিসাব। এখানে আর কিছুই নাই। এই পাশে কিছু অপটিমাইজ বা সার্ভের মতো কিছু ইনফরমেশন নিবে, কিছু দরকার নেই। আপনি যে কোনো একটা এখান থেকে দিয়ে দেন, ইচ্ছা আপনার যেইটা ইচ্ছা ওইটা দিয়ে দেন। আমি জাস্ট এগুলো আদার্স দিয়ে চলে যাচ্ছি, শেষ। এখান থেকে কিনতে বলতেছে, আমরা না কিনে আমরা স্কিপ ট্রায়াল করে দিব। ট্রায়ালে যাব না, স্কিপ দিস স্টেপ করে দিব। এ হচ্ছে প্যানেল যেখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সো আপাতত যেহেতু আমাদের কিওয়ার্ড রিসার্চ, আমি এই পাশে যত অপশন আছে এগুলো পরে শিখাই দিব, সমস্যা নাই। যেহেতু আজকে আমাদের শুধু কিওয়ার্ড রিসার্চের টপিক, দেখেন এসিএমরা সেখানে কিওয়ার্ড রিসার্চ নামে আলাদা একটা প্যানেল বানায় রাখছে, এবং কিওয়ার্ড রিসার্চ আন্ডার অনেকগুলো অপশনই আছে। আমরা ইউজ করব কিওয়ার্ড ম্যাজিক টুল। সিলেক্ট করতেছি, এখানে বলতেছে কিওয়ার্ড দেন। আচ্ছা, আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে কিচেন রিমডেলিং। ইউএস হচ্ছে আমাদের কান্ট্রি, অ্যান্ড সার্চ। কত কিওয়ার্ড দিছে? এসিএম স্কুপ কত দিছিল মনে আছে? সর্বোচ্চ 50 থেকে 100টা। তাহলে এর ক্ষমতার থেকে এর ক্ষমতাটা বেশি। 1 2 কিওয়ার্ডগুলোর ইনটেন্ট বুঝাইয়া দিচ্ছে। কিওয়ার্ডগুলোর ইন্টেনশন কি? ইন্টেনশন বলতে এই যে কিওয়ার্ড, এটা লিখে আমি কেউ না কেউ সার্চ করি, তো এই যে এই কিওয়ার্ডটা লিখে যায় একজন মানুষ গুগলে সার্চ করে, সে কোন উদ্দেশ্য নিয়ে সার্চ করে, এই কিওয়ার্ডটার উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যটা এখানে বলে দিচ্ছে। কিওয়ার্ডের উদ্দেশ্য হয় 3 রকম, একটা ইনফরমেশনাল, একটা ট্রানজ্যাকশনাল, একটা নেভিগেশনাল। ঠিক আছে? ইনফরমেশনাল কিওয়ার্ডকে আবার নন কমার্শিয়াল কিওয়ার্ডও বলে, আর যেটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড এটাকে আবার বলে অনেকে কমার্শিয়াল কিওয়ার্ড। আর নেভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে যে এক প্রকারের মানুষ থাকে না যে এইটা ভার্সেস ওইটা দেখা ট্রাই করে, আমি কথাটা বলছিলাম আপনাদের ক্লাসে, ভুলে গেছেন, কম্পেয়ার করে ওইটা। সো এই ইন্টেনশন এখানে বলে দিচ্ছে, তাহলে আমি ইজিলি কিওয়ার্ড দেখে বুঝতে পারতেছি এটা কোন ইন্টেনশনের কিওয়ার্ড। এখন আরেকটা জিনিস বলছিলাম যে কোন ইন্টেনশনের কিওয়ার্ড কোথায় ব্যবহার করা হয়। ইনফরমেশনাল কিওয়ার্ড আর ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, এই 2 প্রকারের কিওয়ার্ডই মোটামুটি আমরা ব্লগ টাইপের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। আর ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় ই কমার্স ওয়েবসাইটের মধ্যে, মনে আছে না? এই তো, তাইলে এইখানে আমার কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের ইনটেন্ট আছে, এই যে ভলিউম দেওয়া আছে, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে প্রতি মাসে কতজন লোক সার্চ করে, এখানে ডিফিকাল্টি দেওয়া আছে, কেডি খেয়াল করছেন? কিওয়ার্ড ডিফিকাল্টি দেওয়া আছে। তারপরে সিপিসি আপাতত আমি চাচ্ছি না, তাহলে আমার ইনিশিয়ালি যেটা দরকার, ক্লায়েন্ট আমার কাছে যেটা চাবে, বা ক্লায়েন্টকে যদি কিওয়ার্ড রিসার্চ করে দেই, তাহলে ক্লায়েন্টকে দিব হচ্ছে কিওয়ার্ডটা, কিওয়ার্ডের সার্চ ভলিউম কতটুকু, আর কিওয়ার্ডের
ডিফিকাল্টি কতটুকু। এইবার প্রশ্ন ছিল ক্লায়েন্টের বা আমাদেরই, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাব তখন শর্ত হচ্ছে কিওয়ার্ড নিব লং টেল, তার মানে ব্রড ম্যাচ, আর ডিফিকাল্টি হবে লো, তার মানে কেডি হবে লো, আর সার্চ ভলিউম হবে সহজ কনসেপ্ট। তো ব্যাপারটা এটাই। আচ্ছা, তাইলে এইখান থেকে উপরের দিকে আসলে দেখেন আমরা ব্রড ম্যাচই আসি না সিলেক্ট করা, তার মানে আমি এসএমরাশকে বলতেছি আমাকে লং টেল কিওয়ার্ড দাও, ব্রড ম্যাচ কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড সেম। এইবার আসেন ভলিউম, আমি কি ভলিউমের কোনো নির্দিষ্ট কোনো হিসাব দিছি এখন পর্যন্ত? আমি শুধু হাইয়ের কথা বলে রাখছি, ওকে আমি তাহলে ভলিউম বাদ দিলাম। ডিফিকাল্টির একটা সিস্টেম বলছিলাম ইজি ডিফিকাল্টি, ওরও একটা মেজারমেন্ট আসছে না, ও বলতেছে ভেরি ইজি কিওয়ার্ড হচ্ছে 0 থেকে, তাইলে এসএমরাশের সাথে একটু হলো মিল আছে না? অল্প বেশ কম আছে বাট মিল তো আছে। তাহলে ওর ইজি হচ্ছে 29, আমরা ইজি ধরছিলাম কত? মিলছেই তো। তাহলে আপনি এখানে কাস্টম রেঞ্জ দিতে পারতেছেন না, যে ফ্রম মানে তো কত থেকে শুরু হচ্ছে কত পর্যন্ত। আমি ওরে বলে দিলাম সর্বোচ্চ 30 ডিফিকাল্টি যাদের, তাদের ফর্মটা খালি রাখলাম। ও ফর্ম খালি রাখা মানে ও নিজে বুঝতেছে আচ্ছা 30-এর যা নিচে কম থাকে সব, সর্বোচ্চ যাব 30 পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম। এই 36,000 কিওয়ার্ডের মধ্যে কতগুলো কিওয়ার্ড পাইছে এবার? এই 2,000 কিওয়ার্ড দেখেন, এটা 8, 20 ইজি কিওয়ার্ড না? এগুলো ইজি কিওয়ার্ড, ইজিলি পাওয়া যাচ্ছেন এখানে। ইভেন এদের ডিফিকাল্টি পাচ্ছেন। এবার যদি বলেন যে আচ্ছা কিওয়ার্ড ডিফিকাল্টি ওকে, কিন্তু আমার ইন্টেনশন, ক্লায়েন্ট বলছে আমার ব্লগ ওয়েবসাইট, আমার কোম্পানি ওয়েবসাইট, রাইট? আমি কোম্পানি থ্রুতে মানুষকে ইনফরমেশন দিচ্ছি, সেল করতে চাচ্ছি না, তাহলে ইনফরমেশনাল কিওয়ার্ড লাগবে। তাহলে কিওয়ার্ডে ইন্টেনশন চেঞ্জ হবে। ইন্টেনশন যদি চেঞ্জ হয় তাহলে এই যে ইন্টেন্ট অপশন আছে, ইন্টেন্টে ক্লিক করলে সবগুলো টাইপসের আছে না ইন্টেন্ট। আপনি আমার যদি শুধু ইনফরমেশনাল লাগে, শুধু ইনফরমেশনালটাকে নেন। এখানে 400 কিওয়ার্ড দিচ্ছেন আপনাকে, হিউজ তো 400 কিওয়ার্ড। আপনাকে ক্লায়েন্ট এত কিওয়ার্ড রিসার্চও করতে পারবে না। ক্লায়েন্ট সর্বোচ্চ বলবে আচ্ছা আমার টপিক কিচেন রিমডেলিং, আমার জন্য 10টা কিওয়ার্ড বের করে দেন। 36,000 কিওয়ার্ড থেকে 10টা কিওয়ার্ড যদি ব্রড ম্যাচ বের করতে না পারেন, আর সবচেয়ে সহজ টুল এটা, এর চেয়ে ইজি টুল কোথাও নাই। কোথাও গিয়ে দৌড়াতে হবে না, এর কাছে সব পাওয়া যাচ্ছে না আপনি একসাথে। ঠিক আছে, যে শুধু আপনাদের নিয়ে ঘুরাইলাম ওই জায়গাটাতে আর কি। যাই হোক, এইবার আসেন ক্লায়েন্ট আমাকে বলতে পারতো একদম লিমিট দিয়ে, আর আমি যে বললাম সার্চ ভলিউম হাই নিবেন, এবার প্রশ্ন আসুক কতটুকু হাই নিব? তার তো একটা লিমিট থাকা উচিত, যেহেতু হাইয়ের কোনো শেষ নাই। অ্যাজ এ বিগিনার, এটা আমার পরামর্শ, অ্যাজ এ বিগিনার যেহেতু আপনারা কাজ করতেছেন, এখন যেই সমস্ত কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম রাখার ট্রাই করবেন 100 থেকে 1,500-এর মধ্যে, এর বেশি যেন সার্চ ভলিউম না যায়। কেন? আর ডিফিকাল্টি ইজি কেন বললাম? আপনি যদি 1.5 লাখ, 15,000, 20,000 সার্চ ভলিউম আছে এমন একটা কিওয়ার্ড নেন, নিয়ে যদি কাজ করেন, ধরেন 6 মাস ভরে এসইও করতেছেন, র্যাঙ্কে নিতে পারতেছেন না, আপনার কনফিডেন্স লেভেল যে পরিমাণ ডাউন হবে, আপনি এটাকে গ্রো আপ করতে গেলে না খবর হয়ে যাবে। কিন্তু আপনি 100 সার্চ ভলিউম, 500 সার্চ ভলিউম এমন একটা কিওয়ার্ড নিছেন ইজি, যেটা কিনা আপনি যদি 2 মাসে 1.5 মাসে র্যাঙ্ক করায় ফেলতে পারেন, আপনার মধ্যে একটা কনফিডেন্ট লেভেল গ্রো হবে। পাশাপাশি আপনি একটা স্ট্র্যাটেজি বুঝে যাবেন, আমি কি নিছিলাম, কিভাবে ফ্লো আপ করছি এটাকে, যখন র্যাঙ্কে গেছি, তখন আপনার সাহসে ধরবে যে আমি তাহলে এইবার 2-এর উপরে যাই, 3-এর উপরে যাই, 4-এর উপরে যাই। এটা একটা কজ। সেকেন্ড কারণ হচ্ছে, যে সমস্ত ওয়েবসাইটের জন্য কাজ করবেন, দেখবেন বড় বড় রাঘব বল ওয়েবসাইটই 10, 300, 20, 50, 100, 1000 এরকম সার্চ ভলিউম নিয়ে কাজ করতেছে। কারণ এই টাইপের সার্চ ভলিউমগুলার কিওয়ার্ডের ডিফিকাল্টিও হয় লো, এবং লো ডিফিকাল্টিগুলো র্যাঙ্ক করতে ইজি। আর ব্রডম্যাচ কিওয়ার্ড নিতে বলছি, ব্রডম্যাচ মানে হচ্ছে আমি ডিটেল কথাবার্তা গুগলকে বলে দিচ্ছি, আর ব্রডম্যাচ কিওয়ার্ডের সার্চ ভলিউম এমনিতেই কম হয়। বুঝতে পারছেন? আচ্ছা, আপনার কাছে এইখানে দেখেন আমি ফ্রিতে ব্যবহার করতেছি তো এটা, হ্যাঁ ফ্রিতে এরকম 5-6টার মতো পাবেন, পাওয়ার পর বলবে টাকা দেন। সো এইটুকুর মধ্যে আপনাকে কভার করে ফেলতে হবে, ফাইন। আর এটা যদি পেইড ব্যবহার করতাম, আমি এটা যদি পেইডটা আমি ব্যবহার করতাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতো? এটার পেইডটা যদি আমি যাই, সেম জিনিস, বাট এটা আমি পেইডে আসি, টাকা দেখে না যেটা। ওকে, এইটারও সেম। আমি এবার ম্যাজিক টুলে আসি, কি যেন ছিল, কিচেন রিমডেলিং ইউএসএ, আমি জাস্ট সার্চ করলাম, সেম 36,000 কিওয়ার্ড তো দিছে। এইবার কিন্তু আমার কাছে কোনো লিমিট দেয় নাই, দিচ্ছে এরা
সেকশন এটা তারা আপডেট করে নাই এখনো, তাইলে তারা ওহো ও হো ও ও ও ও সরি, এটা আমারই তো একটু ওয়েট, আমি আউট হয়নি। আচ্ছা সেম জিনিস না, এবং ওর কিওয়ার্ডে এবার কোনো লিমিট নাই, সব আছে। এখন নেক্সট নেক্সট করে 367টা পেজ আছে। এইবার আসেন, এইবার আমাদের সার্চকে বাড়াই, ইন্টেনশন ক্লায়েন্টের রিকোয়েজিশন বা ডিমান্ডগুলোকে যদি বাড়াই। ক্লায়েন্ট আমার প্রথম কোশ্চেন তাইলে আসি, ক্লায়েন্ট যখন আমাকে কিওয়ার্ড রিসার্চ দিতে বলছে, ক্লায়েন্ট বলছে আমাকে দিবা লং টেল কিওয়ার্ড, ফাইন। যেই কিওয়ার্ডগুলো নিবা এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম 2000-এর বেশি হইতে পারবে না সে। আর ডিফিকাল্টি যেটা কিওয়ার্ডের, এটা হবে ইজি, বুঝছেন? আচ্ছা ইজি না, ক্লায়েন্ট বলছে আমরা ডিফিকাল্টি সর্বোচ্চ ইজি ধরছিলাম 30, আমি বললাম ডিফিকাল্টি 15-এর বেশি যাবে না, ক্লায়েন্ট বলে দিচ্ছে। এটা গেল শর্ত। আর ইনটেন্ট হবে ইনফরমেশনাল কিওয়ার্ড। এই হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড। এবার আসি এসিএম স্কোপে। এসিএম স্কোপে এসে প্রথম ছিল ক্লায়েন্টের ভলিউম। ভলিউম এখানে একদম ফিক্স রেঞ্জ আছে, যেহেতু আমার কাস্টম রেঞ্জ দরকার। কত ছিল সর্বোচ্চ? 2000। জিরো কোনো সার্চ ভলিউম হইতে পারে না কখনো, ওই কিওয়ার্ড সার্চ ভলিউম নিয়ে আমার লাভ নাই। তাহলে আমি ধরি মিনিমাম 200 সার্চ ভলিউম আছে এমন কিওয়ার্ড থেকে শুরু হোক, সর্বোচ্চ 2000-এর মধ্যে কিওয়ার্ড আসুক। অ্যাপ্লাই একটা করলাম, 36,000 থেকে ডাইরেক্ট 335। এবার আসে ডিফিকাল্টি, বলছিল সর্বোচ্চ হবে 15, পাবো 23টা কিওয়ার্ড। ইনটেনশন এবার আসি, ইনটেনশন ছিল কয়টা? এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের পদ্ধতি, ব্যাস শেষ। আমরা 4টা পাইছি তো, আমি কিওয়ার্ডের ভ্যারিয়েশন চেঞ্জ করলে আবার আসবে। আমি কি দিয়ে সার্চ করছিলাম? রিমডেলিং। আরেকটা টাইপ ছিল রিমডেলিং আর রেনোভেশন, সেম ছিল না? আমি যখন রেনোভেশন দিতাম তাহলে ওইটার আন্ডার আরও কিওয়ার্ড আসতো, অ্যান্ড ওইখান থেকে আমি আরও পিক আপ করতে পারতাম। আপাতত এই কটাটা নিয়ে নেই আগে। এই যে পায়ে গেছি, এগুলোকে এত বেশি লাফালাফি কিছু নাই। এই যেখান থেকে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করে অল ডেটা সিএসভিতে ডাউনলোড দিয়ে দেন। এটা সিএসভিতে মেবি প্রবলেম ছিল, আমি এক্সেলে সি দিলাম। ওকে, একটু ওপেন করি। ও দিয়ে দিছে না রিপোর্ট আমারে। আপনার কষ্টের কোনো কাজই তো নাই স্যার এখানে। ক্লায়েন্ট শুধু টপিক দিছে, আপনি পেইড টুল ব্যবহার করছেন, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড, ভলিউমের জায়গায় ভলিউম, ডিফিকাল্টির জায়গায় ডিফিকাল্টি। ক্লায়েন্ট 3টা জিনিস চাইছে, বাকিগুলোকে ধরেন, ধরে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দেন। রেডি কিওয়ার্ড এখানে শেষ। এই রিপোর্টটা জাস্ট ক্লায়েন্টকে সেন্ড করে দেন, কিওয়ার্ড রিসার্চ শেষ। রিকোয়েজিশন বুঝছেন তো? আরেকটা টপিক ছিল টাইপের মধ্যে, কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ, মনে আছে? কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ মনে আছে? আচ্ছা, এখন তাহলে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চটা বুঝি। এটাগুলো আমি নিজে, ক্লায়েন্ট একটা টপিক দিছে, টপিকটাকে ধরে আমি ক্লায়েন্টের রিকোয়েজিশন ফিল আপ করে মোটামুটি ট্রাই করছি নিয়ে আসার জন্য। এইবার আমি এরকম করার পর আমার কিওয়ার্ড দরকার ছিল 10টা। সাপোজ আমি তো 10টা ফাইন্ড আউট করতেই পারি নাই, ব্যাপারটা এটা না। 4টা হয়েছে, বাকিগুলো আমি কাভার করব কি দিয়ে? বাকিগুলা কাভার করব সবচেয়ে সহজ উপায়, এই যে কিচেন রিমডেলিং লিখে সার্চ করছি, সার্চ করার পরে আগে আমার এরিয়াটাকে চেঞ্জ করি। এরিয়াটাকে দুইভাবে চেঞ্জ করতে পারেন। এক হচ্ছে ডিরেক্টলি এখান থেকে আপনি ভিপিএন অ্যাড করেন। আমি ভিপিএন হিসেবে, এক্সটেনশন হিসেবে ব্রাউসেক ভিপিএন কি ইউজ করতেছি, আপনারা চাইলে করতে পারেন, এটা ফ্রি। ওকে, এইটা যদি পারেন করেন, এই ভিপিএনটা ইউজ করলে আপনি লোকেশন চেঞ্জ ধরতে পারেন। আইদার আপনি সেটিংয়ে চলে যাবেন, সেটিং থেকে সি অল সেটিং, একদম নিচের দিকে আসলে এখানে রিজন আছে না সেটিং, এই রিজন সেটিং থেকে সমর করে এখান থেকে খুঁজে দিয়ে দেন যেই কান্ট্রির রিপোর্ট দরকার। সে ইউনাইটেড স্টেটসের রিপোর্ট দেখতে চাচ্ছি সার্পের মধ্যে, তাহলে সেভ করে দেন অ্যান্ড ওকে করে দেন। এগুলো হচ্ছে ইউএসের উপরে রেজাল্ট। মনে আছে লোস্টার 2 নম্বর আসছিল, তখন আসছে এবার রিপোর্ট। সো আপনি ভিপিএন দিয়েও করতে পারেন, এখান থেকে করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে কিচেন রিমডেলিং নিয়ে এই 2টা কোম্পানি র্যাঙ্কে আছে। তাহলে আমি শিওর এই কিচেন রিমডেলিং নিয়ে শুধু না, কিচেন রিমডেলিং ছাড়া আরও 5-10টা কিওয়ার্ড নিয়ে থাকতে পারে, তাহলে চেক করা উচিত। আর প্রথম সার্পে যারা আছে সবাই কম্পিটিটর না? সবাই তো কম্পিটিটর। সবাই কোন কোন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে এই কিচেন রিমডেলিং ছাড়া যদি বের করতে পারি, আমার 10টা কিওয়ার্ড বের হয়ে চলে আসবে। এবং ওই কিওয়ার্ডগুলো একদম ইজি রিসার্চ করা কিওয়ার্ড, কারণ এই ব্যক্তি র্যাঙ্কে আসছে এমনি এমনি না,
এই ব্যক্তি কিওয়ার্ড আগে রিসার্চ করছে, সেই কিওয়ার্ডের কন্টেন্টে বসাইছে, দেন র্যাঙ্কে আসছে। আমি যদি ওইগুলাই পিক আপ করে ফেলতে পারি তাহলে আমি রিসার্চ করা কিওয়ার্ড পাই গেছি, আমার বাকি শুধু কন্টেন্ট লেখা। বুঝা গেছে? তাহলে সিম্পল কাজ করব কি, এই রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, আসলাম এসিএম রাশে। আসার পর এই যে আসেন কম্পিটিটিভ রিসার্চ ডোমেইন ওভারভিউতে ক্লিক করতেছি। পুরা ডোমেইনটা দিলাম, ওয়ার্ল্ড ওয়াইডই থাকুক, এটা সমস্যা না, পরে এটাকে ঠিক করে ফেলবো। দেখেন আসছে ইউএস, কয়টা কিওয়ার্ড আছে ইউএসএ তোর? ও 843টা কিওয়ার্ডের জন্য ইউএসএ তে র্যাঙ্ক করতেছে। ক্লিক করেন কিওয়ার্ডের এই 843-এর উপরে। এই ওয়েবসাইটটা এটা আমার কম্পিটিটর, তো এই কম্পিটিটর কোন কোন সেই 843টা কিওয়ার্ড আছে, ইভেন সে কত নাম্বার পজিশন ধরে রাখছে ইউএসএ তে দেখাচ্ছে না? আমার কাজ কি, ক্লায়েন্টের রিকুইজিশন অনুসারে ব্রড ম্যাচ কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ ভলিউম মেইনটেইন করে এগুলোকে বের করে ফেলা। ব্যাপারটা তো এরকমই ছিল। আসি তাইলে প্রথম কাজ কি যেন ছিল, এই যে ভলিউম ধরার ব্যাপার না, ভলিউম ছিল সর্বোচ্চ 200 থেকে 2000, ফাইন, 200 থেকে 2000। কয়টা আসছে স্যার? 150টা কিওয়ার্ড আসছে। এবার আসেন ডিফিকাল্টি দিই, সর্বোচ্চ কত ছিল? 15 নেওয়ার কথা ছিল। ওকে, আছে না? দুইটা কি ব্রডমেস কিওয়ার্ড আইছে নি? ইনফরমেশনাল কিওয়ার্ড হইছে? ও কিন্তু বাছাই করেই দিছে, এন্ড আপনার তে বেটার কিওয়ার্ড দিছে। দেখেন আপনার থেকে সুন্দর কিওয়ার্ড এটা। তাহলে এই দুইটাকে আমার দরকার, এই দুইটারে ডাউনলোড করে দেন। এটাগুলো একজন কম্পিটিটর পেয়ে গেলাম। ওকে, আমার তো আরো দুইজন কম্পিটিটর আছে। আমি এত কেন করতেছি, কারণ আমি একটা বাউন্ডারিজের মধ্যে আছি। ভলিউম, ব্রডমেস কিওয়ার্ডের ইনটেন্ট সবকিছু মিলে একটা বর্ডারের মধ্যে আছে, যার কারণে এত কিওয়ার্ড থাকার পরও 2-4টা করে পাচ্ছি। এবং এটাই আপনার কাজ, এরকম 2-4টা মিলাই আপনাকে অনেকগুলো বানাইতে হবে। তাহলে এইটার একটা ওয়েবসাইট, এইটারও যদি আমি নেই, অ্যান্ড উপরে সেম ভাবে এই জায়গাতে যাব, ইউআরএল দিলাম, এখান থেকে করে দেবো এক্সাক্ট ইউআরএল আর সার্চ। কোনো কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে এই ব্যক্তি? দেখাচ্ছে না কেন? তাইলে সাবডোমেন সহ দেই। একটা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে, গোল্ডেন কনস্ট্রাকশন। এই দমদার কোনো কম্পিটিটর না। আর যেন কোনটা, হোম ডেপোর্টটা নেই, কারণ এই আরেকটা ওয়েবসাইট, এইখান থেকে আমি পাচ্ছি না কিছু, সো এটা আমার রাখার দরকার নাই। সেকেন্ড আরেকটা দিলাম, অ্যান্ড আবার সার্চ করি। ইউএসএ তে কয়টা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে? তার মধ্যে একটা কিওয়ার্ড কমন না, প্রথম কম্পিটিটর এইটাই নিয়ে র্যাঙ্ক করছে, এও এটা নিয়ে কাজ করতেছে, তাহলে এটা ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, সেটা তো আমার ডেফিনেটলি রাখা উচিত। আর এটা ছিল কস্ট অফ 10x10 কিচেন রিমডেল, এটা কি আমার নেওয়া হয়েছে? কমন না? আমার তো দিন শেষে কিওয়ার্ড মিলেই যাচ্ছে। তাহলে এইখানে আমি আরেকটা নামাইছিলাম, এইটা একটু ওপেন করি, এটারে দাঁড়ান, এটাকে যদি ওপেন করি অ্যান্ড এডিট করি, এটাকে এডিট করলে এই হচ্ছে কিওয়ার্ড। পজিশন তো দরকার নাই আমার, শুধু দরকার সার্চ ভলিউম আর কিওয়ার্ডের ডিফিকাল্টি। না, এই যে ডিফিকাল্টি, সার্চ ভলিউম আর হচ্ছে কিওয়ার্ড। আমার এই পজিশন দুইটা দরকার নাই, একে জাস্ট কেটে দিচ্ছি। ওকে, এই তিনজন একসাথে হয়েছে, তিনজনকে ধরেন Ctrl+C, কপি। আচ্ছা, আমার কি উপরে এই বার দরকার আছে? কারণ আমি আগে সেটা এটা আছেই। আমার শুধু দরকার এই দুইটা রো না, এই দুইটা রোকে এক্স্যাক্টলি ধরে কপি করেন। তাইলে কপি করে কোথায় যেন আমার শিটটা, মেন শিট এটা, তাহলে এই জায়গার মধ্যে কপি হবে না? Ctrl+V দেন, বুঝতেছি। তাহলে আমার কমন কিওয়ার্ড তো এখন আরও বাড়ছে। এইভাবে একটা করে কিওয়ার্ড বাড়ায় ফেলতে হবে। অ্যান্ড রিসার্চ, এটাই রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। ক্লায়েন্টকে দিন শেষে এই ওয়ে ইউজ করে ক্লায়েন্টকে কিওয়ার্ডগুলো দিবেন, এবং এই ক্লায়েন্ট এই কিওয়ার্ডগুলো নিয়ে দিন শেষে কন্টেন্ট লেখা ট্রাই করবেন, র্যাঙ্কে যাওয়ার জন্য আমরা আগাবো। বাট কিওয়ার্ড রিসার্চ যদি বলেন কি, এটাই একটা টপিক দিচ্ছে, এই টপিকের উপরে বেস করে আপনাকে এভাবে কিওয়ার্ড বের করতে হবে। তাহলে এটা একটা সার্ভিস বা কোম্পানি কিওয়ার্ড আসছে না, পাইসন কোম্পানি কিওয়ার্ড রিসার্চ। এবার তাইলে আসেন ই-কমার্স ওয়েবসাইটে যাই তার আগে। ওকে, তাইলে আমরা এটা গেল ছিল যদি কোনো বিজনেস, কোনো কোম্পানি পারপাসে যদি কিওয়ার্ড রিসার্চ করা লাগে, তো ক্লায়েন্টের রিকোয়েশন দেওয়াই থাকবে। এখন যদি ব্যাপার আসে ই-কমার্স ওয়েবসাইট, আচ্ছা ই-কমার্সের জন্য আসলে স্যার আলাদা কোনো কিওয়ার্ড রিসার্চ নাই। ব্যাপারটা বুঝতে হবে যে ই-কমার্সের কাজ কি, প্রোডাক্ট বিক্রি করা। তা দিন শেষে কোনো না কোনো প্রোডাক্টই বিক্রি করতেছে।
যদি ই কমার্স ওয়েবসাইট যদি আলাদা করেন, যে আলাদা ই কমার্স সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন, এটা একদম ফালতু কথা, ভুয়া কথা। ই কমার্সও প্রোডাক্ট আসে, তখন আমার প্রোডাক্ট চলে আসবে, এটা একটা প্রোডাক্ট না। আমি যদি কোম্পানির কথা চিন্তা করি, কোম্পানি একটা প্রোডাক্ট দিচ্ছে না, কিচেন রিমডেল তো একটা প্রোডাক্টই। সে ডিরেক্টলি হয়তো এরকম ওয়েবসাইটে প্রাইস দিয়ে সেল করতেছে না, লোকজন সে অর্ডার করতেছে, নিচ্ছে, শেষ। ই কমার্সের ব্যাপারটা কি, সে প্রোডাক্ট দিয়ে রাখছে এবং পছন্দ হলে লোকজন এখান থেকে পারচেজ করতে। পার্থক্য তো এটাই, দিন সে তো সার্ভিসে প্রোডাক্টই দিচ্ছে, সে দিচ্ছে রান্নাঘর ঠিক করে দিচ্ছে, এই ব্যক্তি জুতা বিক্রি করতেছে। পার্থক্য তো এটাই। আরেকটা পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে এটার একটা মডেল নাম্বার আছে, একটা ব্র্যান্ড আছে। পার্থক্য এটাই না? যেমন ধরেন আমি যদি অ্যামাজনে যাইতাম, ই কমার্স ওয়েবসাইট ডেফিনেটলি, সো অ্যামাজনে যদি আসি, অ্যান্ড অ্যামাজনে আসার পর আমি যদি বলতাম যে সে ওভেন, ওভেন তো প্রোডাক্ট, ই কমার্স হিসাব করলে অ্যামাজন তো এই ওভেন বিক্রি করার জন্য রেখে দিছে। এখন আপনি যদি চিন্তা করেন আমি আমার ওয়েবসাইটেও ওভেন বিক্রি করব, সে ই কমার্স ওয়েবসাইট বানাবো, তাহলে আপনি কোনো না কোনো ব্র্যান্ড ফোকাস করবেন, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, ফোকাস তো করবেন ব্র্যান্ড। ওকে ফাইন, আমি ধরলাম যে এখান থেকে তোশিবা একটা ব্র্যান্ড হইতে পারে না, বিক্রি করতে পারেন। আচ্ছা, তোশিবা ব্র্যান্ডের ওভেন তো আর একটা মডেলের না, হাজারটা মডেলের আছে, হাজার রকমের ভ্যারিয়েশন থাকতে পারে, কমন ইস্যু। ওকে, এইবার ধরেন তাহলে তোশিবার এইটা একটা প্রোডাক্ট, এইটা একটা প্রোডাক্ট, এইটাও একটা প্রোডাক্ট। এই ব্যক্তি ধরেন আপনার কম্পিটিটর, এই ব্যক্তি যেই প্রোডাক্ট বিক্রি করতেছে আপনিও সেম প্রোডাক্ট বিক্রি করতেছেন, স্বাভাবিক। এখন মানুষজন গুগলে সার্চ করে কিভাবে, এটা তো বুঝি আমরা, যেইটা এক্স্যাক্টলি দরকার ওইটা লিখেই সার্চ করে। তো যদি কোনো লোকের তোশিবার ওভেন দরকার, তাহলে সে তোশিবা ওভেন লিখেই সার্চ করবে। ইভেন কোনো লোকের যদি তোশিবা ওভেনের কোনো মডেলের নাম্বার মনে থাকে, সে নাম্বার সহ সার্চ করবে, কমন ইস্যু। ওকে, তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে, আমার যদি এটা একটা ব্র্যান্ড হইতো, তাহলে আমি আসলাম অ্যান্ড কিওয়ার্ড ম্যাজিক টুলে আসবো, দেখি কিভাবে মানুষজন সার্চ করে। জাস্ট আমি কিছুই জানি না, আমি শুধু জানি তোশিবা ওভেন, শেষ। আর কোনো মডেল, কোনো ক্রাইটেরিয়া আমার কিছু জানা নাই। আমি শুধু এটা দিতে চাই যে তোশিবা ওভেন নিয়ে কিভাবে মানুষজন সার্চ করে। প্রায় তোশিবা ওভেন লিখে ইউএস থেকে সার্চ করে হচ্ছে 513টার মতো কিওয়ার্ডের মতো আমার কাছে দিচ্ছে, তার মধ্যে কিছু আছে না ব্র্যান্ড মডেল সহ, স্বাভাবিক। এইবার আসেন স্পেসিফিক ব্র্যান্ড যদি এবার ধরি, এটা তো একটা ব্র্যান্ডের নাম, ব্র্যান্ডের নাম না? আমি যদি ডিরেক্ট এই ব্র্যান্ডটাকেই দিতাম এন্ড সার্চ করতাম, ইউএসএ বেজি করলাম, কয়টা দেখেন এইখানে তোশিবা কত তো লেখা আছে, সাথে ব্র্যান্ডের ডিরেক্ট নামও লেখা আছে না, এন্ড বড় বড় করে আছে না। পার্থক্য এতটুকু ই কমার্সের, যে আপনি পুরো কিওয়ার্ডগুলোকে নিচ্ছেন, বা সেটা কোনো একটা হয় ব্র্যান্ডের উইথ প্রোডাক্টের, অথবা প্রোডাক্টের মডেল বা নাম্বার সহ। এটাই কাজ ই কমার্স ওয়েবসাইট। যেই প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, ক্লায়েন্ট বলে দিবে আমার অমুক প্রোডাক্ট, তাহলে আমি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করব। লাইক আমি যদি এখন আমার ওয়েবসাইটে বোতল আর্মার সেল করি, হইতেই পারে, আমি আইসা সার্চ করলাম বোতল আর্মার, 11,000 কিওয়ার্ড আছে যেগুলো লিখে মানুষজন সার্চ করে, তাহলে এগুলো প্রত্যেকটা বোতল আর্মার। এখন এটা তো এখানে কোনো ব্র্যান্ডের নাম বলছি, আমি কমন যত ধরনের বোতল আর্মার আছে বলছি। এখন যদি বলতাম আমি আমার ব্র্যান্ড বিক্রি করি, ব্র্যান্ডের বোতল আর্মার বিক্রি করি, কি ব্র্যান্ড? ডক্টর ব্রাউন একটা ব্র্যান্ডের নাম, সে এলজি একটা ব্র্যান্ডের নাম, সেল করি, তাহলে আমি এসব বলতেই পারতাম ডক্টর ব্রাউন বোতল আর্মার। যদি বলতাম যে ডক্টর ব্রাউন বোতল আর্মার, তাহলে এখন 518টা কিওয়ার্ড আছে, কোন কিওয়ার্ড কি ব্র্যান্ডের নাম ছাড়া আছে? ছাড়া তো নাই। তাহলে ডক্টর ব্রাউনের এটা ব্র্যান্ডের নাম এবং বোতল আর্মার। আচ্ছা, ওই ব্র্যান্ডের কোনো বোতল আর্মারের স্পেসিফিক মডেল থাকতে পারতো না? থাকতে পারতো তো। আচ্ছা, দেখি আমি অ্যামাজনে খুঁজে পাই কিনা ডক্টর ব্রাউনের কোনো স্পেসিফিক মডেলের নাম্বার। ডক্টর ব্রাউন বেবি বোতল, আচ্ছা ডক্টর ব্রাউনস বোতলস দিই, এখানে অনেকগুলোর মডেল সহ আছে না? এটা একটা হচ্ছে এটা একটা ফিলিপসের, এইটার মেবি একটা আছে, এটার একটা আছে, সব কমন লাগতেছে। আচ্ছা, দুইটা একটু ওপেন করি। এটা হচ্ছে ন্যাচারাল ফ্লো অ্যান্টিকলিক, তাই তো? আচ্ছা, এটা তো একটা তাইলে ওর একটা ক্রাইটেরিয়া, প্রোডাক্টের ক্রাইটেরিয়া। এইটা সহ হচ্ছে, এটা হচ্ছে কি পাম্প বা স্টোর ফিডিং, এই টাইপের কিছু একটা এখানে আছে। তো এটার একটা ক্রাইটেরিয়া, ক্লায়েন্ট হয়তো বা এরকম ভাবেই সার্চ করতো,
ক্রাইটেরিয়া ধরে সার্চ করতে। এখন আমি যদি বলতাম যে অ্যান্টিকলিকের অবস্থাটা কি হয়, আসলাম আর বললাম যে ডক্টর ব্রাউন অ্যান্টিকলিক, বলতে পারতাম না, আমি কাস্টমার, গুগলে এসে সার্চ করতে পারতাম না। এইটা নিয়ে কোনো ডেটা বা কোনো লোক সার্চ করে কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। দেখি একটু, না এভাবে কেউ সার্চ করে না। আচ্ছা বোতল আমাটাকে কেটে দিয়ে দেখি, করে, বুঝতে পারছি। আমি শুধু জানি যে করতে পারে, করে কিনা এটা বলতেছে তো এই বেটায়, আমার তো কিছু না। আমি শুধু এখান থেকে এতগুলো আসছে, আমি আমার মতো ইজি কিওয়ার্ড, ডিফিকাল্টি, ইনটেনশন বুঝে পিক আপ করে ফেলবো এদেরকে, এটাই কাজ। তো আমার কাছে যদি এই পুরো রিপোর্টটা থাকে, আমি ধরুন সাপোজ বোতল আমার জন্য এই কাজটা যদি করি, এক্সেলএসএস ডাউনলোড করলে ডেফিনেটলি আমি ডাউনলোড হয়ে যাবে। ওপেন করেন, আপনার কাছে সমস্ত কিওয়ার্ড আছে না? এখন এত কিওয়ার্ড তো আপনার দরকার নাও হইতে পারে, যেগুলো কমন বা ব্রডমেস সেগুলো হইলে ভালো হইতো। তাহলে এত কিওয়ার্ডগুলোর মধ্যে ফিল্টারগুলোতে এখান থেকে হয়ে যেত না ব্রডমেস। আমি সব ডাউনলোড করছি, বাট এখান থেকে চাইলে আমি ব্রডমেস নিতে পারতাম। আর নেওয়ার কিছু নেই, এখানে যত কিওয়ার্ড আছে দেখেন সব ম্যাক্সিমামই ব্রডমেস, 2-4টা বাদে। হ্যাঁ, এবার ব্রডমেসের একটা হিসাব আছে। আমি যে এখানে শুধু ব্রডমেস বলে রাখছি, এটা ছাড়া যদি ক্লায়েন্ট বলে যে আমাকে যে সমস্ত কিওয়ার্ড দিবা, ওই কিওয়ার্ডের মধ্যে মিনিমাম 5টা ওয়ার্ড থাকাই লাগবে, 5 ওয়ার্ডের নিচে কোনো কিওয়ার্ড হইতে পারবে না, স্বাভাবিক। তো যদি বলে এইখানে দেখেন, আরে অ্যাডভান্স ফিল্টার বলা আছে ওয়ার্ড কাউন্ট, বলে দেন যে সর্বনিম্ন যে কিওয়ার্ড দিবা সেখানে মিনিমাম 5টা ওয়ার্ড থাকাই লাগবে, এর উপরে যত আছে আমার কোনো প্রবলেম নাই। ফিল্টার করেন, 100টা কিওয়ার্ড আছে, এগুলো সবগুলা 5টার উপরে আছে, সব ব্রডমেস কিওয়ার্ড, একদম এক্সাক্ট ধরে ধরে ব্রডমেস কিওয়ার্ড। ম্যাক্সিমাম কিওয়ার্ড ইজি না, ইজি কিওয়ার্ড না ম্যাক্সিমাম। এবার এটাকে ডাউনলোড করে নেন, ডাউনলোড করে ক্লায়েন্টকে রিপোর্টটা কি দিবেন, আমি আগে বলছিলাম ক্লায়েন্ট যদি সিপিসি চায় এটা ডিফারেন্ট কেস, যদি সিপিসি চায় তাহলে সিপিসি দিব, যদি সিপিসি না চায় তো সিপিসির পর থেকে যা আছে সব ডিলিট করে দেন, শুধু দিব কিওয়ার্ডের ডিফিকাল্টি, সার্চ ভলিউম আর কিওয়ার্ডগুলা। এবার এটা একটু মেকআপ টেকআপ করে দিয়ে দেন না ক্লায়েন্টের, শেষ। আচ্ছা যাই হোক, আপনার মতো করে এইটাই কাজ, শেষ। যদি ক্লায়েন্ট জাস্ট বলে কিওয়ার্ড ডিফিকাল্টি বা কিওয়ার্ড রিসার্চ করে দেন, এইভাবে এই রিপোর্টগুলো দিয়ে দিবেন। প্রশ্ন আসবে এটাই, ক্লায়েন্টের কোনো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আছে কিনা, যদি থাকে সেটা মেনটেন করেন, যদি না থাকে তাহলে আপনি আপনার এক্সপার্টাইজ দিয়ে তার ওয়েবসাইটের উপযোগী করে কিওয়ার্ড রিসার্চ করে দেন। তার ওয়েবসাইট যদি অনেক বড় হয়, পুরনো ওয়েবসাইট হয়, সার্চ ভলিউমের মাত্রা একটু বাড়বে, রাইট? যদি একদম নতুন ওয়েবসাইট হয়, সার্চ ভলিউম ডিফিকাল্টি কমবে। জাস্ট এতটুকু ক্রাইটেরিয়া আসে, এটাই কাজ। আর এইটা নিয়ে যেটা যত কাজ, মার্কেটে কাজ আছে। আমরা চলেন একটু মার্কেটটা দিলে একটু ঘুরে আসি, যে আমরা যা করলাম তা আসলে মার্কেটে সার্ভিস দিচ্ছে কিনা লোকজন। জাস্ট কিওয়ার্ড রিসার্চ এসইওর একটা ছোট্ট পার্ট, সিম্পল একটা পার্ট। এটা নিয়ে 6000-এর মতো লোকজন আছে যারা সার্ভিস দিচ্ছে এই কিওয়ার্ডের জন্য। এই একটা ওয়েবসাইট, সার্ভিস। এই লোক এখন পর্যন্ত যদি ধরি 144টা ধরে নিলাম, এর বেশিও করছে, অনেক লোক তো রিভিউ না দিয়েও চলে যেতে পারে। ধরে নিলাম যে 144টা কাজ করছে, 40টা কাজ করছে কত ডলারে, তার স্টার্ট আপ কত, $20। কয়টা কিওয়ার্ড ইউজ করে দিচ্ছে স্যার? 5টা কিওয়ার্ড বের করছে। আমরা তো এক ক্লিকে বের করতে 600-700টা, এখান থেকে 5টা বের করা যাবে না একদম ধরে 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 ধরে? ইজি, একদম ইজি স্যার। এই লোকের কয়টা অর্ডার রানিং এ আছে? 5টা। তাহলে 5-20 রানিং আছে 8,000 টাকা। ওকে, এই লোক কি কি দিতেছে দেখেন তো, একটা লোকের কি দিবে, এই লোক কি দিয়ে করবে দেখেন তো। আমি কি দিয়ে করছি বুঝা গেছে? কেন করলাম এটা দিয়ে? কারণ ক্লায়েন্ট মার্কেটে যখন যাবেন তখন এইগুলা টুলের রিপোর্ট একসেপ্ট করে ইজিলি, অন্যান্যগুলো একসেপ্ট করতে গেলে একটু দ্বিমত পোষণ করে, ঠিক আছে? আর আমার তো এসিএম কাজ করা সহজ হইলো, ওখানে 14 বার অ্যাকাউন্ট ওপেন করা লাগছে, তারপর রেজাল্ট আসে না। আর এখানে আমি 2 ক্লিকে এতগুলা কিওয়ার্ড বের করে ফেলছি। নিজের কাছে আইডিয়া না থাকলে কম্পিটিটর যে বসে আছে তার ইউআরএল ধরে নিয়ে সে কি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক আছে এটা বের করে ফেলছি। ইজি ছিল না ব্যাপারটা? সো এইটা গেলো একজন।
আরেকজন আসি, এই আরেকজন, আচ্ছা এটা ডিটেল বুঝতেছি না কিছু। এই ব্যক্তিরও একটা আছে, এর শুরু কততে? 70। কয়টা কিওয়ার্ড করে দিবে? 20টা কিওয়ার্ড করে দিচ্ছে। এই ব্যক্তি কি কি দিচ্ছে? র্যাঙ্কিং ডিফিকাল্টি, তার মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বের করছিলাম। সার্চ ভলিউম আছে, যদি বলছিলাম যদি কম্পিটিটর সিপিসি চায় তাহলে দিব, সিপিসি তো ছিলই, ডিলিট করলাম, যেটা না চাইলে আমি দিব না, ফাইন। আর কি ছিল? কম্পিটিটর, ওই যে কোন ব্যক্তি কার রকম র্যাঙ্কে আছে, এটা আজকে আমি দেখাবো না আপনাদের, না দেখাতে পারবো, 37 মিনিট আছে, দেখাতে পারবো, সমস্যা, এটা দেখাই দিচ্ছি। তাইলে এটা পরে যে কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস আমরা করবো, বাট বেসিক্যালি তিনটা জিনিস বুঝছি, কমন না ব্যাপারগুলা। তাইলে এসিএম রাশে আসছে, সিম্পলি কি করছি, এসিএম রাশে আসছি, ক্লায়েন্ট আমাকে কিওয়ার্ড, টপিক, নিশ, হোয়াটএভার ইট ইজ বলে দিছে, অথবা তার ওয়েবসাইট আমাকে দিয়ে দিচ্ছে, তার ওয়েবসাইট দেখে বুঝছি কি করা লাগবে বা কি টাইপের আইটেম বা কি টাইপের সার্ভিস দিচ্ছে। ওইটা রিলেভেন্সি লিখে আমি কিওয়ার্ড ম্যাজিক টুলে এসে সার্চ করছি, এবং ওইটা রিলেভেন্ট যত কিওয়ার্ড দিচ্ছে এইগুলাকে আমি এই সার্চ ভলিউম, কিওয়ার্ডের ডিফিকাল্টি, ইনটেনশন কেমন হবে, এগুলোর উপরে বাছাই করে 4টা 5টা 20টা ক্লায়েন্ট যতগুলাই চাইছে সেগুলোকে আমি বের করে একটা এক্সেল শিটে রেডি করছি। কাহিনী তো এটাই করছি, এটাই কিওয়ার্ড রিসার্চ, আর কিছু না। এইবার ক্লায়েন্ট যেটা করবে, আপনার কাছ থেকে এই রিপোর্টটা নিয়ে সে ডক্টর ওয়ার্মার বা বোতল ওয়ার্মার নিয়ে ধরেন যে একটা কন্টেন্ট লিখবে, যে কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডগুলোকে ইনপুট করবে, যেটা র্যাঙ্কের জন্য তাকে পরবর্তীতে নেক্সট টাইমে হেল্প করবে। আপনার কাজ এখানেই শেষ। কিওয়ার্ড রিসার্চ পর্যন্ত যদি আমাদের কাজ হয় তাহলে এখানে আপনার কাজ শেষ, বাকি কাজ ক্লায়েন্ট বুঝবে কি করবে না করবে, এটা দিয়ে। বোঝা গেছে? একটু বুঝছেন টপিক? আপনি বুঝছেন? ওকে, ফাইন। এইবার আসেন, ক্লায়েন্ট আপনারা বলতেছে, আচ্ছা ভালো কথা, আপনি যে আমার জন্য এই 4টা কিওয়ার্ড 5টা কিওয়ার্ড বাইর করে দিলেন, হ্যাঁ, এই সবগুলোর মূল টপিকই তো এক, কাজও তো এক। এবার ক্লায়েন্ট বলতেছে, আচ্ছা ভালো, এই যে কিওয়ার্ডগুলো দিলেন, এই 5 জনের 5টা কিওয়ার্ড বা 6টা কিওয়ার্ডের মধ্যে আপনি আমারে বলেন তো যে কোনটা এখানকার বেস্ট কিওয়ার্ড। আপনি যেটার বেস্ট বলবেন আমি ওইটাকে ফার্স্ট প্রায়োরিটি দিব, ওইটাকে আমি মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব র্যাঙ্কে নেওয়ার জন্য। বাকি যেগুলো থাকবে এগুলো থাকবে সাবসিডিয়ারি বা রিলেটেড কিওয়ার্ড হিসেবে। বলছিলাম 2টা প্রকারের হয়, মানে কিওয়ার্ডকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেইন কিওয়ার্ড, বাকি হচ্ছে সাবসিডিয়ারি কিওয়ার্ড। তার মানে আপনি এরকম 10টা কিওয়ার্ড বের করেন, 5টা কিওয়ার্ড বের করেন, আর 100টা কিওয়ার্ডই বের করেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এই সেম কিওয়ার্ডগুলো যখন কন্টেন্টে যাবে তখন কিওয়ার্ডগুলো ভাগ হবে 2 ভাবে। তার মধ্যে একটা হচ্ছে মেইন কিওয়ার্ড, বাকিগুলো হয়ে যাবে সাবসিডিয়ারি কিওয়ার্ড। তাহলে এখান থেকে সব থেকে বেস্ট কি হিসাবে চিন্তা করব, বেস্ট তাকেই তো ঘোষণা দিব বেস্ট, বা রিমার্কস করব বেস্ট, যাকে কিনা সহজে র্যাঙ্কে নিতে পারবো। ব্যাপারটা তো এটাই, যে সহজে র্যাঙ্কে নিতে পারবো এমন কিওয়ার্ডকে বেস্ট বলবো, স্বাভাবিক না কথাটা? তাইলে এইখান থেকে বেস্ট বলবো কেমনে? একটা কিওয়ার্ডকে বেস্ট বলতে গেলে আগে দেখা লাগবে এই কিওয়ার্ড নিয়ে তো আপনি চিন্তা করতেছেন র্যাঙ্কে যাবেন, কিন্তু আপনার আগে এই কিওয়ার্ড নিয়ে কেউ না কেউ র্যাঙ্কে আছে, রাইট? তাইলে আপনি যে 1 নাম্বার পেজে যাইতে চাচ্ছেন এই কিওয়ার্ডটা নিয়ে, আপনার ওয়েবসাইট নিয়ে যাইতে গেলে 1 নাম্বার পেজে অলরেডি যে ব্যক্তিটা বসে আছে বা যারা বসে আছে তাদের কাউকে না কাউকে সরাইতে হবে। 10 জনের কাউকে না কাউকে সরাইলে আপনি তার প্লেসে গিয়ে বসবেন। তাইলে ওই ব্যক্তিটা কে, বা আদৌ আপনি তার সাথে পারবেন কিনা এটা বের করে তারপর ডিসিশন নিতে হবে, ওকে ফাইন এইটা বা এইটা আমার মেইন কিওয়ার্ড বা বেস্ট কিওয়ার্ড। বুঝা গেছে? ওকে, তাইলে এই বেস্ট কিওয়ার্ড বের করার জন্য আমরা যে প্যারামিটার, যদি কাজটা ম্যানুয়ালি করি, জাস্ট ম্যানুয়ালি করি, তাহলে আমরা এই জিনিসগুলো একটু মেনটেন করবো। ডিএপিএ, এগুলো কি একটু পরে বলতেছি। ডিএপিএ এবার আসেন ডিএপিএ কি, প্রথম টপিক। এই ডিফিকাল্টি কিসের উপরে আসছে, কার জন্য? এই যে ডিফিকাল্টি আমি বাইর করলাম, অঙ্কটা বুঝছেন, এই যে ডিফিকাল্টি কাদের ডিফিকাল্টি? এটা কিওয়ার্ডের ডিফিকাল্টি না? মানে আমার এই কিওয়ার্ডটা কতটুকু সহজ, কঠিন, হোয়াটএভার ইট ইজ, কেমন, কতটুকু হার্ড। এই কিওয়ার্ড নিয়ে, বা আমি যদি এই কিওয়ার্ডটাকে ধরি, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি একটু গুগলে আসি, কই জানো, গুগলে যদি একটু আসি, অনেকগুলো ফাইল ওপেন করে ফেলছি না,
আমি যদি গুগলে এসে একটু সার্চ করি, কেউ না কেউ তো র্যাঙ্কে আছে তো। আচ্ছা, আমার কিওয়ার্ডের যদি একটা শক্তি থাকে, এই কিওয়ার্ড নিয়ে যেই সমস্ত ওয়েবসাইট এই র্যাঙ্কে এসে বসে আছে তাদের একটা শক্তি আছে, পাওয়ার আছে। এই তাদের ওয়েবসাইটের শক্তি বা পাওয়ারটাকে বলা হয় DAPA। ডি এর ফুল মিনিং হচ্ছে ডোমেইন অথরিটি। ডাক্তারি হাতালে বুঝা লয়েন। ডোমেইন অথরিটি, আর পিএ হচ্ছে পেজ অথরিটি। ওকে, তাহলে এখন আসেন, আমরা তো কম বেশি সবাই ওয়েবসাইট চিনি, ক্লিয়ার? কম বেশি সবাই চিনি। আচ্ছা, তাহলে এইটা একটা ডেফিনেটলি ওয়েবসাইটের মধ্যে পড়বে। আচ্ছা, আমি একটা ক্লিন ওয়েবসাইটে যাই। Timonis high-end custom website. ওকে, তো এখন আসি এই ওয়েবসাইটটা কই আসি? হোম পেজে না? প্রথম যে পেজটা আসে আমার হোম পেজে আছে। আমি যদি এই পেজের এখান থেকে একটা সার্ভিস, তো আলাদা আলাদা সার্ভিস, তো আমি যদি ধরেন কিচেন রিমডেলিংয়ে ক্লিক করি, তাহলে কিচেন রিমডেলিং পেজে নিয়ে আসছে না? আচ্ছা, এবার একটু দেখেন, এইটা কইছিলাম যেন হোম পেজ। ইউআরএলটা চেক করেন, জাস্ট .com পর্যন্ত আসি না? আমি যখন সার্ভিস থেকে কোনো একটা অপশনে ক্লিক করলাম, কোনো সার্ভিসে যাওয়ার জন্য আসছে, বাট এইটা একটা অন্য একটা ডোমেনের .com এর পরে স্ল্যাশ দিয়ে আলাদা আরেকটা ইউআরএল ক্রিয়েট করে অন্য একটা পেজে আনছে তো। তাহলে এই ইউআরএলটা আর এই ইউআরএলটা সেম না, প্রপার্টি এক কিন্তু সেম না, তো চেহারা তো সেম না, কারণ ও ছিল একা .com পর্যন্ত, আর এই পেজের .com এর পরে আরো কিছু অ্যাড হয়েছে। তাহলে এরা একই প্রপার্টির দুই রকমের দুইটা পেজ, রাইট? জাস্ট এই .com পর্যন্ত যখন থাকবেন, আমি যে .com এ আসছি, কই থেকে .com এ আসছি, আমি এটাকে চাইলে কপি করতে পারতাম, কপি করে ট্যাবে এসে এরকম কন্ট্রোল ভিতে পেস্ট করে এন্টার দিতে পারতাম, আসবো না ওয়েবসাইটের মধ্যে? আসতাম তো। তা এইটা যে আমি আসলাম, এটা একটা হিট হয়েছে না? ডোমেন হিট করছি কি না? হিট করছি। এই ডোমেনের নামটা আমি আপনাকে মেসেঞ্জারে পাঠাইতে পারতাম, আপনি মেসেঞ্জারের মধ্যে ক্লিক করলে এই ওয়েবসাইট এখানে নিয়ে আসতো না? আপনি কি হিট করছেন না ডোমেনে? আচ্ছা, ডোমেনের আপনি কপি করে এনে ব্রাউজারে পেস্ট করতেন, ওইটাও হিট হয়েছে ডোমেনের মধ্যে। আমি আপনাকে মেসেঞ্জারে পাঠাইছি, ওইটাও হিট হয়েছে। আমি ধরেন গুগলের মধ্যে র্যাঙ্ক করায় ফেলছি, এরকম এখানে ক্লিক করতে ডোমেনে হিট পড়তেছে না? হিট মানে ক্লিক তো পড়তেছে। যে ক্লিকটা যে দিলেন, কই দিলেন? জাস্ট .com পর্যন্ত দিচ্ছেন না ডোমেইনের? যখন কোনো ওয়েবসাইটের জাস্ট এই .com, .net, .org জাস্ট রুট ডোমেন বা মেইন ডোমেনের মধ্যে যখন হিট বা ক্লিক পড়ে, তখন ইনক্রিজ হয় DA, ডোমেন অথরিটি বাড়ে একটা ওয়েবসাইটের। বোঝা গেছে? আর যখন আমি চাইলে আপনাকে ডিরেক্টলি এই পেজটা দিতে পারতাম না? পারতাম কি না? ইভেন দেখেন তো, এইখানে যে এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে, আমি তো এই কোন ওয়েবসাইটে আছি? হোম না? হোম কোনটাতে আছি? এটাতে আছি, রাইট? এই ওয়েবসাইটে তো। আচ্ছা, এইখানে কি ওয়েবসাইটের রুট ডোমেন র্যাঙ্ক করছে? হ্যাঁ, কি র্যাঙ্ক করছে? একটা পেজ র্যাঙ্ক করছে না? রুট ডোমেন কিন্তু র্যাঙ্ক করে নাই। তাইলে আমি যে এই কিওয়ার্ডের জন্য এই জায়গার মধ্যে ইউআরএলটা পাইলাম এবং ক্লিক করলাম, নিয়ে আসছে কই? পেজে। পেজে যখন রুট ডোমেন হিট না করে যদি কোনো পেজে হিট পড়ে, তখন বাড়ে PA। ঠিক আছে? তাহলে জাস্ট .com, .net এতটুকুর মধ্যে যদি কেউ ক্লিক করে, তাহলে বাড়বে DA। আর যদি ওইটা বাদে কোনো পেজের মধ্যে কেউ হিট করে, তাহলে PA। এই DAPA এরও একটা মেজারমেন্ট আছে। এই DAPA হচ্ছে মোজের প্যারামিটার। মোজ একটা ওয়েবসাইটের নাম, একটু পরেই যাব। এই মোজ পুরা এই ওয়েবসাইটটা শক্তির একটা কি বলে এটাকে মেজারমেন্ট করে থাকে। এই মেজারমেন্টের নাম হচ্ছে DA আর PA। এই DAPA এর লেন্থ হচ্ছে 1 থেকে 100। তার মানে যখন আপনি নতুন একটা ওয়েবসাইট বানাবেন, একদম ফ্রেশ, আজকেই নতুন একটা ডোমেইন কিনছেন, কিনে ওয়েবসাইট বানাচ্ছেন, তখন এইটার DAPA শুরু হবে 1 থেকে। যত বেশি ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে,
বা এই ডোমেনের মধ্যে হিট করবে বা ক্লিক করে আপনার ওয়েবসাইট ভিজিট করবে, তত বেশি ডিএপি ইনক্রিজ করবে। যত বেশি ডিএপি ইনক্রিজ করবে গুগলের কাছে এই সাইটের ভ্যালু তার তত বেশি, বা ট্রাস্ট অথরিটি তত বেশি। বুঝা গেছে? তার মানে একটা ওয়েবসাইটের ডিএপি যদি 90 হয় তাহলে গুগলের কাছে এর ভ্যালু অনেক বেশি। বুঝা গেছে? এখন চিন্তা করেন, এই ওয়েবসাইটের ডিএপি যদি 90 হয়, আর আপনি আজকে একটা সেম টাইপের বিজনেস বা সার্ভিস দিবেন, ওয়েবসাইট বানাইছেন যার ডিএ হচ্ছে মাত্র 1, সম্ভব এর সাথে ফাইট করা? কারণ এই 90 কি একদিনে হয়েছে? 90 তো একদিনে হয় নাই। তাহলে আপনি আজকে এসে কেমনে চিন্তা করেন 90 এর সাথে ফাইট করবেন? এটাকে দেখা লাগবে। তাইলে যে আমি যে বলে ফেলবো যে একটা কিওয়ার্ড এইটা বেস্ট বা এটা বেস্ট বলে যে ফেলবো, কিসের উপরে বেস করে বলবো? যে এই কিওয়ার্ড নিয়ে যারা র্যাঙ্কে আছে তাদের ডিএপিএ কতটুকু শক্তিশালী। এদের যদি ডিএপিএ থাকে তাহলে আপনার ওয়েবসাইটের ডিএপিএ থাকার কথা, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ডিএপিএ থাকে। আপনার নতুন হলে 1, এরা পুরাতন, এদের হতে অন্য কিছু। তাহলে আমাকে ডিসিশন নিতে হবে, আচ্ছা এখন 1 হইলে কি তাই বলে কোনো আমি ছেড়ে দিব? আমার বিজনেস করতে হবে না? তবে বিজনেস করতে গেলেও তো একটা কম্পিটিশনের লেভেল আছে না? আমি যেমন আবার পুরোনো কথা, আমি ওনার সাথে মারামারি করে পারবো, বাট আমি ওনার সাথে মারামারি করে পারবো না। আমি ওনার সাথে যাবো কোনোদিন মারামারি করতে? আমি জানি উনিও যে বিজনেস করে, উনিও সেম বিজনেস করে। আমি এখন কত হচ্ছে, ওনার সাথে গেলে আমি ধরা খাইতে পারি, বা আমি ওনার সাথে টেক্কা দিই পারবো না। তাহলে আমি ওনার কাছে যাবো পরে, আগে এরে ধরবো, আগে এরে ধরে নিজের পাওয়ার বাড়াবো, তারপরে এরে ধরবো। তাহলে ব্যাপারটা হচ্ছে লো থেকে শুরু করব সবকিছু, দেন ডে বাই ডে কম্পিটিটর যত আপে আছে তারা গিয়ে ধরবো। তাহলে আমাকে অপরচুনিটি খুঁজতে হবে। কিসের অপরচুনিটি? আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে আসতে চাই, তাহলে একটা ওয়েবসাইট তো না এখানে যে র্যাঙ্কে আছে, 10টা ওয়েবসাইট আছে। 10 জনের মধ্যে কে আছে যে আমার সাথে বরাবর বা আমি তার সাথে ফাইট করতে পারি র্যাঙ্কে যাওয়ার জন্যে? বুঝা গেছে? এখন চিন্তা করেন, সহজ কনসেপ্ট। এইখানে এই কিওয়ার্ডের জন্য আছে কয়জন আছে? 10 জন আছে। ধরে নেন এই 10 জনের মধ্যে আপনি 4 জনকে পাইছেন যারা কিনা আপনার সাথে বা আপনি তাদের সাথে ফাইট করতে পারেন, আপনার ইকুয়াল মেইনটেইন করে লেভেল। বুঝা গেছে? আর এই যে আরেকটা কিওয়ার্ড আছে, এটা 10x10, এই কিওয়ার্ডের জন্যও আপনি গুগলে গিয়ে সার্চ করছেন এবং মনে করেন এই 10 জনের মধ্যে থেকে আপনি মাত্র 2 জনকে পাইছেন যারা আপনার সাথে লেভেল মেইনটেইন করে। এখন চিন্তা করেন, মাত্র যদি 2 জন মাত্র আপনার কাছে অপরচুনিটি থাকে এর সাথে ফাইট করা, আর যদি 4 জন অপরচুনিটি থাকে ফাইট করা, কোনটা সহজ? 4 জনেরটা সহজ না? এই 4 জন যদি একসাথে ফাইট করে তাহলে কেউ না কেউ তো বাদ হয়েই যাবে। 3 জন থাকবে, আর 3 জনের মধ্যে কেউ না কেউ থার্ডে থাকতেছে। তাহলে অপরচুনিটি যত কম, আমার কাছে স্কোপ কম না? ব্যাপারটা হচ্ছে, বুঝছেন? আমি এটা প্র্যাকটিক্যালি করবো, বাট থিওরিটা বুঝতে পারছেন কিনা? আমি তাহলে খুঁজবো কিওয়ার্ডের জন্য কতজন ওয়েবসাইট আছে যারা আমার লেভেলে। যত বেশি থাকবে তত আমার জন্য সুবিধা, কারণ কারো না কারো আমি ঠিকই ধরে ফেলবো। আর যত কম থাকবে তত আমার কাছে লিমিটেড থাকবে। যদি 1 জন থাকে তাহলে 1 জনই আমার জন্য ফিক্স, এর সাথে পারলে পারবো, না পারলে কারো ক্ষমতা নেই, কিন্তু আমি সরাই। বুঝা গেছে? এটা চেক করার জন্য আমরা চলেন আগে তাহলে ডিএপিএ বুঝলাম। ডিএপিএ যদি বুঝি তাহলে 100% ডিএপিএটা আমার লেভেল বোঝা লাগবে। আমি বলছি ডিএপিএ 1 থেকে শুরু হচ্ছে, 100 হচ্ছে তার সর্বোচ্চ মেজারমেন্ট। তাহলে আমার ওয়েবসাইটের ডিএপিএ আছে, ধরে নিলাম আমার যে ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন তার ডিএ এবং পিএ হচ্ছে 5 আর 6। ডিএ হচ্ছে 5, পিএ হচ্ছে 6, একদম নতুন ওয়েবসাইট। তাইলে এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু 100 পর্যন্ত ওয়েবসাইটের লেভেল থাকতে পারে, আমি কত পর্যন্ত থাকলে তাদেরকে আমার কম্পিটিটর হিসাবে ধরবো? আপনারা সবাই ডিজিটাল মার্কেটার, তাই বলে আমার সমান? আপনি যদি আমাকে কম্পিটিটর এখন মানেন, সম্ভব না। আপনি ওনাকে কম্পিটিটর ধরতে পারেন, স্বাভাবিক না? তো আমাকে খুঁজতে হবে যে আমার যদি ডিএপি 5-6 হয়, আমার লেভেল আমি বুঝতেছি কত, মাত্র বিজ্ঞান শুরু করছি। তাহলে এই যে কিওয়ার্ডগুলো নিলাম, এই কিওয়ার্ডগুলোর জন্য যদি আমি র্যাঙ্ক চাই, তাইলে এই কিওয়ার্ডগুলোর জন্য কারা আছে যারা আমার এই লেভেলের মধ্যে আছে? এখন লেভেল বলতে তাও তো আমার একটু হাই যাইতে হবে, যে এত একুরেট এক্সাক্ট এটাই পাবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আচ্ছা, তাইলে এই ওয়েবসাইটের ভাষা যেটা আমরা করি সেটা হচ্ছে সাধারণত 5-10 যে সমস্ত ওয়েবসাইটে ডিএপিএ থাকে, আমরা ট্রাই করি যে
আমার যারা কম্পিটিটর আছে তাদের যদি 30 বা 35ও থাকে ডিএপিএ, তাদেরকেও আমরা কম্পিটিটর হিসেবে ধরি। কিন্তু 30-এর বা 35-এর উপরে যদি 36ও হয়ে যায় কোনো ওয়েবসাইট, একে আমার কম্পিটিটর হিসেবে আমি ধরি না, কারণ আমি জানি আমার 5-6 নিয়ে এই 35-ওয়ালা ওয়েবসাইটের সাথে পারবো না। বুঝতে পারছি? তাহলে একটা মেজারমেন্ট ধরলাম যে আমরা এমন সকল ওয়েবসাইট কিওয়ার্ডের জন্য খুঁজে বের করব যাদের ডিএ হচ্ছে 35-এর নিচে এবং পিএ হচ্ছে 35-এর নিচে। ক্লিয়ার? এরপর আসেন ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কের কথা সহজেই প্রথম দিন বলছিলাম, অন কাইন্ড অফ রেফারেন্স। আপনাকে ভালো বলবে অথবা খারাপ বলবে। আপনাকে যদি বেশি লোক ভালো বলে, আপনাকে যদি বলে 100 জন লোক যদি বলে আপনি ভালো, তাহলে আমি যদি আপনার থেকে বেশি ভালো হইতে চাই, তাহলে আমার 101 জনের কাছ থেকে রেফার আনতে হবে না? একজন তো বেশি আনতে হবে। আমি যদি দেখি আপনার রেফারেন্স দিচ্ছে 5 জন, তাহলে আমি 6 জনের থেকে রেফারেন্স আনলে আমি আপনার উপরে উঠে যাচ্ছি। বুঝেন কিন্তু ব্যাপারটা? এই ব্যাকলিঙ্ক হচ্ছে অন কাইন্ড অফ রেফারেন্স। আমরা দেখব যে আমাদের যারা কম্পিটিটর তারা কতগুলা ব্যাকলিঙ্ক বানাইছে। সহজ কথা, কতগুলা, সেটা 500, 1000, 2000, আমরা ধরলাম 500 নিচে যদি থাকে ওকে, 500-র উপরে গেলে ওইটা আমার জন্য পারফেক্ট না। আর দেখবো অল ইন টাইটেল, অল ইন ইউআরএল কি, এটা কাজ করতে গিয়ে বুঝে যাবো। এবার আসেন ম্যানুয়ালি কাজটা করি। প্রথম আসে কিওয়ার্ড। আরেকটা ব্যাপার ছিল, আরেকটা শেষ করে নিই। এই যে ডিএপিএ যে বের করব, কার জন্য প্যারামিটার? আপনারা বাসায় চলে যাবেন, যাওয়ার পরে সবাই যাবেন moz.com, এই ওয়েবসাইট লাগবে moz.com। এখানে একটা অ্যাকাউন্ট করা লাগবে এবং এই অ্যাকাউন্টটা খুব সাবধানে করবেন। এসইও ইন্ডাস্ট্রিতে যতদিন কাজ করবেন এই মোজ লাগবে। ঠিক আছে? মোজ কেন লাগবে? ওয়েবসাইটে ডিএপিএ কত আমার দেখা লাগবে না, এই জন্য লাগবে। বুঝে গেছে? এই মোজে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য সিম্পলি যাবেন লগ ইন থেকে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইমেল দিবেন, ডিসপ্লে নেমে আপনি একটা ইউজার নেম দিয়ে রাখবেন, ফাইন, যে আপনার ইচ্ছা, আর আপনার পাসওয়ার্ড দিয়ে এটাকে এগ্রি করবেন। দেন হচ্ছে আই এম নট এ রোবটে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইমেলে যদি ভেরিফিকেশন কোড পাঠায়, ইমেলটা ভেরিফাই করে নেবেন, এটা অ্যাক্সেস হয়ে যাবে। ক্লিয়ার? অরিজিনাল দিয়ে করবেন। হ্যাঁ, অরিজিনাল দিয়ে করবেন। হ্যাঁ, এটা এবার আমরা লগ ইন করি। আমি জাস্ট লগ ইন করতেছি। লগ ইন কেন করতেছি? বিকজ অফ আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে, দ্যাটস ওয়াই। লগ ইন করলে এই হচ্ছে লগ ইনের চেহারা, ফাইন। লগ ইন হয়ে যাওয়ার পরে এই মোজের একটা এক্সটেনশন আছে। আমরা সারফারিসিও নামাইছিলাম না, একটা এক্সটেনশন ছিল না কিওয়ার্ড দেখার জন্য? এই মোজের একটা এক্সটেনশন আছে, তার নাম হচ্ছে মোজ এক্সটেনশন। লিখে সার্চ করেন, মোজ এক্সটেনশন লিখে সার্চ করলে এই দেখেন মোজ বার নামে একটা অপশন আছে এবং লেখা আছে chrome.google.com। ক্লিয়ার? এই মোজের এক্সটেনশনটাকে আপনার পিসিতে বা ব্রাউজারে অ্যাড করে ফেলবেন। ক্লিক করলাম, এখানে আমার রিমুভ টু ক্রোম বিকজ আমার অ্যাড করা আছে। সার্ভার যেমন অ্যাড করছেন এটাও সেম ভাবে অ্যাড করবেন। ক্লিয়ার? অ্যাড করলে এটা কই আসে জানো? পাজলে আসে। পাজল থেকে এটাকে পিন করে এখানে আনতে হবে, তাই তো? করছিলেন তো সার্ভারে? পিন করে আনলে এই যে দেখেন, এই যে আইকনটা দেখতেছেন এম লেখা, এটা হচ্ছে মোজের এক্সটেনশন আইকনটা। তো লগ ইনও করলাম, এক্সটেনশন অ্যাড করলাম, করার পরে আমার কাছে কি যেন ছিল স্যার? কিওয়ার্ড ছিল। বের করব বেস্ট কোনটা। শুরু হতেছে কাজ এখন। কিওয়ার্ডটা নিলাম, ম্যানুয়ালি গুগলে গিয়ে সার্চ করলাম। জাস্ট কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে বসেন। ওকে, সার্চ করলাম, কোনো কিছু আসে নাই। দেখেন কিচ্ছু আসে নাই। মোজের এক্সটেনশনটা এনাবল করা না ডিসেবল করা? ডিসেবল করা আছে। ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক আপাতত করেন, দেখেন এনাবল হয়েছে না? নিচে একটা বার আসছে উপরে, এই যেখানে আসছে না উপরে একটা বার? এইবার নিচের দিকে স্ক্রল করে দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে একটা করে বার আছে, লেখা আছে ডিএপিএ 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 আছে। একটা রিলোড দেন এবার। আপনারা মোজে জাস্ট অ্যাকাউন্টটা করে রাখেন। নেক্সট ক্লাস আমি এটা বেস্ট কিওয়ার্ডটা বের করবো, কারণ আমার ডিএপিএ ছাড়া আমি মেজারমেন্ট করতে পারবো না কে কয় কতটুকু পাওয়ারই, হ্যাঁ পাওয়ার আছে কার। আপনারা একবার ট্রাই করেন বাসায় এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন কিনা, আশা করি ঠিক হয়ে যাবে। আর একবারে খুব আস্তে ধীরে ট্রাই করবেন। মোজ যদি আপনার আইপি একবার ব্যান করে, ওই আইপি দিয়ে আর জিন্দিগিতে মোজ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না ভিপিএন ছাড়া। সো
দরকার হলে ব্রাউজার ভিপিএন ওপেন করে মোজো অ্যাকাউন্ট ওপেন করেন, তারপর লগ ইন করার সময় নর্মাল লগ ইন করেন। বাট রিয়েল আইপি দিয়ে যদি লগ ইন করতে যান তাহলে একটু বুঝে শুনে অ্যাকাউন্ট আস্তে ধীরে ওপেন করেন। ইচ্ছা আপনার যে কোনো নাম রাখতে পারেন, সাথে একটা নাম্বার। আর পাসওয়ার্ড ডেফিনেটলি স্পেশাল ক্যারেক্টার, স্মল ক্যারেক্টার, ক্যাপিটাল ক্যারেক্টার আর নাম্বার। স্পেশাল ক্যারেক্টার বলতে #, এগুলো রাখেন। আর আপনার নামের মিনিমাম 8 ক্যারেক্টার রাখবেন, 8 ক্যারেক্টারে নর্মালি লগ ইন করবেন। হ্যাঁ ঠিক আছে। এখানে আপনার লগ ইন করার পর মোজের এক্সটেনশন যখন এনাবেল করবেন, এখানে দেখবেন ডিএপি এর সাথে নাম্বারও চলে আসবে, একটা নাম্বার আসবে। সামো কেন আসতেছে না আমি আসলে বুঝতেছি না। আচ্ছা আরেকটা কাজ আছে মনে, একটু দেখে নিই, সিঙ্গাপুরে যাই। কাজ আসতেছে না তো, এটা তাহলে নেক্সট ক্লাসে এটা দেখাই দিব, ঠিক আছে? এটা আমি সেভ করে রাখলাম, এটা নেক্সট ক্লাসে দেখাবো। আপাতত আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকতেছে সেটা হচ্ছে এসিএম রাশ ফ্রিতেই হচ্ছে, টেম্প মেল দিয়ে আপাতত ফ্রিতেই প্র্যাকটিসটা অ্যাটলিস্ট করেন 2-4টা অ্যাকাউন্ট করে। আর করবেন কোথায়? ইনকগনিটো মোডে করবেন, ওইখানে হ্যাঁ ইনকগনিটো মোডে করেন, তাইলে হয়ে যাবে। আর যারা মোটামুটি 2 জন বা 3 জন করে 380 টাকা যারা দেখাই দিলাম, ওইটা 2 জন করে হলে কিনে নিয়ে ফেলবেন, শেষ। 2 জন করে ইউজ করবেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি ইউজ করেন, আপনি একসাথে একজন ইউজ করতে পারবেন। সো 2 জন করে কিনেন, আপনি যখন লগ ইন করবেন তখন উনি লগ আউট থাকবে, উনি লগ ইন করলে আপনি লগ আউট থাকবেন। ব্যাপারটা এটাই আর কি। ইউজার একজনই, সিঙ্গেল ইউজার, বাট পার্টনারে পারচেস করে নেন, তাহলে টাকা কম লাগলো, প্র্যাকটিস হয়ে গেল। আনলিমিটেড, এটা পুরোটাই যেটা দেখাচ্ছি এটা পেড। সো কি করবেন? toolsbanana.com ওয়েবসাইটে যাবেন, গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে 380 টাকা দিয়ে কিনে নেবেন। 380 টাকাতে অনেকগুলো পাবেন, শুধু এসিএম রাশি না, ম্যাঙ্গোলস, পিকোচার্ট, উবার সাজেস্ট, এই উবার সাজেস্ট, ম্যাঙ্গোলস, হ্যাঁ ক্যানভা আছে, সব আছে, প্রিমিয়াম, এই সবগুলো এখানে আছে। কিভাবে কিনবেন মানে প্রথমে যাবেন হচ্ছে toolsbanana.com, গিয়ে অ্যাকাউন্ট করা তো সবাই বুঝি, সাইন আপ করাটা তো বুঝি। সাইন আপ করলে আপনি এখানে চলে আসবেন, এটা ইন্টারফেস। হ্যাঁ এখানে আসলে আপনার নেবেন হচ্ছে যে 380 টাকা যেটা ব্লগার্স প্যাকেজ, এইটা নেবেন। এটাতে ক্লিক করেন, বাই ব্লগার প্যাক, ডিরেক্টলি বিকাশে নিয়ে আসতেছে shop.bikash.com। এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে 380 টাকা পে করে দিলে ওরা একটা মানি রিসিপ্ট দিবে। এই মানি রিসিপ্টের স্ক্রিনশটটা ডেফিনেটলি রাখেন, কারণ ওরা যখন আপনাকে টুলসগুলো দিবে তখন তার চাবে যে আপনি যে কিনছেন সেই মানি রিসিপ্টটা দেন। সো এখান থেকে আপনি কত টাকা নিচ্ছেন, 380 টাকা, রেফারেন্স দিয়ে দেন, যে কোনো একটা রেফারেন্স দিতে পারেন, না দিলে দরকার নাই, অপশনাল। কনফার্ম পেমেন্টে ক্লিক করলে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে টাকা দিয়ে দিবেন। মানি রিসিপ্ট যেটা দিবে এটা একটি স্ক্রিনশট রেখে দিবেন। আপনারা যেভাবে স্ক্রিনশট রাখেন এটা আপনার ব্যাপার। আমি যেটা সহজ বুদ্ধি দিয়ে দেই, সবাই বাড়িটার মধ্যে সামনেও লাগবে, এই লাইট শট নামে একটা ওয়েব সফটওয়্যার পাবেন, অল্প একটা ছোট্ট একটা সফটওয়্যার, লাইট শট লিখে সার্চ করলে এইটাতে আসবেন। লাইট শটে আসলে এখান থেকে যে ডাউনলোড ফর উইন্ডোজ কিনে ইনস্টল দিয়ে দিবেন, সফটওয়্যার যেভাবে ইনস্টল দেন। এটা করলে কিবোর্ডের আপনাদের ডেস্কটপ হোক আর হচ্ছে ল্যাপটপ হোক, এই যে কিবোর্ডে যে ফাংশন বাটন আছে না F12, এটার পাশে একটা অপশন আছে প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে। আরেকটা থাকবে হচ্ছে ল্যাপটপে থাকবে হচ্ছে SOSRQ বাটন। এই বাটনতে ক্লিক করলে এই যেরকম সিলেক্ট হয়ে যাবে, মানে ওটা ওই কি বলে লাইট শটটা ইনস্টল দিলে এই বাটনটা একটু দেখে নেন, এই যে এই পাশে এখানে আছে। ও আচ্ছা, আমি তো এখানে কেন দেখাই, আমি তো এখানেই আছে, সরি। প্রিন্ট আশা করি আপনারা চিনবেন বা বাসায় গিয়ে খুঁজলে পাওয়া যাবেন। পাইছেন? এই বাটনটাতে ক্লিক করলে, মানে এই লাইট শটটা ওপেন হয়ে গেলে এই বাটনটাতে ক্লিক করলেই এটা সিলেক্ট হওয়া যাবে। সিলেক্ট করলেই ওকে, আপনি মুভ করতে পারেন, ইভেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি সিলেক্ট করতে পারেন। করার পরে আমি বলছি না ওই লোক আপনার কাছে পেমেন্ট চাবে, আপনি যদি এই যে সেভ বাটন এইখানে ক্লিক করলে এই ইমেজটা অ্যাজ এ ইমেজ আপনি যেখানে সেভ করতে চান একটা নাম দিয়ে সেভ করে দিবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এদের কাছে যখন আপনি টাকাটা দিয়ে কিনবেন এবং এরা যখন বলবে যে রিসিপ্ট দেন, এটা বলবেন হচ্ছে এই যে চ্যাট অপশনে, মেসেঞ্জার অপশন আছে এখানে কর্নারে, হ্যাঁ এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট ওপেন থাকুক সমস্যা নেই, চ্যাট নাওতে ক্লিক করলে অ্যাজ এ গেস্ট বলেন বা নর্মাল অ্যাকাউন্ট ওপেন করে বলেন, এখানে করে ভিপিএন রে, এখানে অবশ্যই ভিপিএন অফ থাকবে,
রাইট, নিচ্ছিল না। এই তো কন্টিনিউয়াস গেস্টই করেন, গেস্টে আপনি বলেন যে আমি আপনার টুলস কিনছি, তো আপনার কাছে চাবে কি আপনার ইউজার নেম দেন। তো অ্যাকাউন্ট ওপেন করার সময় একটা ইউজার নেম দিচ্ছেন নি, ইউজার নেমটা পাবেন হচ্ছে যে উপরে এই যে এখানে যেমন একটা ইউজার নেম আছে না, ইউজার নেমটা তাকে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে বলবো যে আপনি যে কিনছেন এটার পেমেন্ট রিসিপ্ট দেন। সো পেমেন্ট রিসিপ্ট না, এখানে যে ফাইল যেটা আছে অ্যাটাচ ফাইল, এখানে ক্লিক করলে মানে আপনাকে ফেসবুকে ব্রাউজার দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন করে আবার আপলোড করতে হবে, মাঝে মাঝে যায়ও না, সমস্যা হইতেই পারে। সবচেয়ে সহজ কাজ যেটা করবেন, এই লাইট শট দেওয়ার পরে যখন এই যে পেমেন্ট রিসিপ্টের স্ক্রিনশটটা নেবেন, নেওয়ার পর সেভ করার দরকার নাই, এই যে এখানে সার্ভারে আপলোড করা যায় এটা। সো আপলোডে ক্লিক করলে ওইখানে অটোমেটিক যে ইমেজটা আপলোডে একটা লিঙ্ক দিছে না, এই লিঙ্কটা কপি করে শুধু মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। এই লিঙ্কে যখনই ও ক্লিক করবে তখন লিঙ্কটা এরকম করে ওর সামনে স্ক্রিনশটটা ওপেন করে দিবে। সো সেভ করার দরকার নেই, যেহেতু সেভ ফাইল আপলোড করতে সমস্যা হইতে পারে, লিঙ্ক পাঠিয়ে দেন, ও দেখে আপনার এই টুলগুলো আপনার এই সিস্টেমে অ্যাড করে দিব ওরা। তো পারচেস করে যখন নক দিবেন যে আমি কিনছি, ইউজার নেম এইটা আর পেমেন্ট রিসিপ্ট এইটা, আবার নতুন করে রিনিউ করতে হবে। সো এটা পার মান্থ 380 টাকা করে। এইবার সেম রিনিউ মানেই তো পেমেন্ট, রিনিউ মানেই তো ইজ ইকুয়াল টু পেমেন্ট। সো এই হচ্ছে কাজ।